রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে আমার আজকের অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং আমার অতিথি হিসেবে আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের রাজনীতির এপিঠ ওপিঠে। আমি একটু শুরু করি। আপনাদের একটা সর্বদলীয় বৈঠক হলো এবং সেখানে ডক্টর ইউনূস তার ভাষণে যেটি বললেন সেখানকার একটা অংশ দিয়ে তিনি বলছেন যে সবার সাথে বসতে পারলে ভালো লাগে, মনে সাহস পাই যখন নিজেরা কাজ করি, তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই, আপনারা তখন একটু দুর্বল মনে করি। মানে আশপাশ থেকে কি দলগুলো সরতে শুরু করেছে, ডক্টর ইউনূস একা বোধ করতে শুরু করেছেন, দুর্বল বোধ করতে শুরু করেছেন, এরকম কি কোনো ব্যাপার দেখেন? ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতেই আপনার প্রারম্ভিক সূচনা বক্তব্য বলেছেন রাষ্ট্র পরিচালনার নামই হচ্ছে রাজনীতি। তো ন্যাচারালি অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটা রাজনৈতিক সরকার না। তো এবং এখানে যারা সদস্য যারা আছেন তারা কেউই সেই অর্থে রাজনীতিক না। তো ফলে অনেকগুলো ক্রিটিক্যাল মোমেন্ট বা ক্রিটিক্যাল ইস্যুজে যখন আপনার সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অথবা সরকার যখন কোনো চাপে পড়ে, সেটা যে যে কোনো কারণে হোক না কেন, তাই না, তখন রাজনৈতিক দলগুলোর সরকার যখন আপনার তারা যেভাবে হ্যান্ডেল করতে পারে এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করতে করতে অভ্যস্ত থাকেন, এবং একটা অরাজনৈতিক সরকার একটা নির্দলীয় সরকারের পক্ষে এই ধরনের অভিজ্ঞতা কখনোই তারা পাস করেননি। তো ফলে কখনো কখনো আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস বা তার সঙ্গী যারা আছেন তাদের এমন একটা ধারণা হতেই পারে। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো আমরা এই সরকারটি এনেছি, সুতরাং সরকারের পাশেই তো আমরা আছি, সরকারের সাথেই আমরা আছি। এই সরকারটাকে তো আমাদের নিজেদের সরকারই মনে করি। এই সরকারের সাথে আমাদের আমাদের তার পাশ থেকে সরে যাওয়ার কোনো ব্যাপার নেই। কথাটা অনেক সময় বেসুরো হতে পারে যখন আমরা নির্বাচন চাই। তো নির্বাচন চাওয়াটাও যেমন যৌক্তিক, আর যারা দায়িত্বে আছেন তারাও নির্বাচনটা দেওয়াটাও তাদের দায়িত্ব। কারণ সারা পৃথিবীতে দেশে দেশে যত জায়গায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, গণ অভ্যুত্থানের পরবর্তীতে ইন দ্য নেম অফ আপনার রিফর্ম বছরের পর বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, কারোর কারো কথায় তো মনে হয় যতদিন না সংস্কার হবে ততদিন পর্যন্ত নির্বাচন, এরকম অনেকেই এরকম কথাবার্তা বলতে চান। আবেগ থাকা ভালো, যারা কথাগুলো বলেন নিঃসন্দেহে আবেগ থাকা ভালো, এবং তাদের আবেগকে আমি সম্মান করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমার দল মনে করে যে শেখ হাসিনার সরকারের আপনার 5ই আগস্টের মধ্য দিয়ে যে পতন হয়েছে, এই পতনটাই খুবই একমাত্র সন্তুষ্টির কারণ না। এই পতনটাতেই কিন্তু আমরা সন্তুষ্ট না, বা আমরা মনে করি যে না সবকিছু হয়ে গিয়েছে। শেখ হাসিনা যেই যেই কারণে তার স্বৈরাচারী শাসনের আপনার বিলোপ হলো, জনগণ রাস্তায় নেমে আসলো এবং গণভবনটাকে জনগণ দখল করলো 5ই আগস্টে। আমি যেটা বলতে, দেশের মালিক তো আসলে জনগণ। জনগণ যে দেশের মালিক এটা জনগণ সেইভাবে কখনো জানান দিতে পারেনি। এই 5ই আগস্টে 2024 সালে জনগণ জানান দিয়েছে যে দেশের মালিক আসলে জনগণ, এটা খুব গভীরভাবে জানানটা দিয়েছে। তো সেজন্য আমরা মনে করি যে আপনার এই যে স্বৈরাচারী ব্যবস্থা, আপনার এই যে ভোটবিহীন বা যে কোনো যেন তেন ভাবে ক্ষমতা থাকে, আপনি বলেছেন না এপিটোপিটের এপিটোপিটের কথা বলেছেন, আরেকটা পিঠের কথা বলেছেন, দুরাচারী নীতি, দুর্নীতি, এগুলো কথা বলেছেন। ওই বিষয়গুলো যাতে আবার রিপিট না হয়, ওই বিষয়গুলো যাতে ফেরত না আসে, সেটার জন্য নিঃসন্দেহে আমাদের একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা তো রাজনৈতিক দলগুলোকে কেউ ঘাড়ে ধরে কিন্তু আপনার এই রিফর্মটা করাচ্ছে না। রাজনৈতিক দলেরা শতপ্রণোদিত ভাবে তারা নিজেরাই কিন্তু এই যে সংস্কারটা হওয়া দরকার, যেই জায়গায় দেশটা চলে গিয়েছিল সেই জায়গাটাই যে দেশটা যাওয়া উচিত হয়নি, সেই জায়গাটাই দেশটা থাকা ঠিক হবে না। সেটার জন্য যদি আমাদের পার্টি বিএনপি এবং আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো বা ববি হাজাজদের দল যারা আছেন, আমরা আমরা সবাই মিলিত একটা দেশটাকে একটা সঠিক জায়গায়, দেশটা তো খাদে পড়ে গিয়েছিল, ওই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের
স্বপ্ন দেখি, আকাঙ্ক্ষার কথা বলি আমরা, সেটার জন্য আমরা কাজও করছি, এবং এটার জন্য দেশের কাছে, জনগণের কাছে আমাদের এক ধরনের প্রতিজ্ঞাও আছে, এক ধরনের কি বলে, আমাদের ইচ্ছা ব্যক্ত আমরা নিশ্চয়ই করেছি। নিশ্চয়ই তো ডক্টর আসাদুজ্জামান রিপন, সেক্ষেত্রে কিন্তু আমি আমি বলতে এই চাই, প্রশ্নটা বারবার করি যে তাহলে যারা আসলে মানে আপনি বলছেন অনেকেই বলেন সংস্কার যে না করে নির্বাচন নয়, ওই অনেকে মানে আমি যদি বলি নির্দিষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের মধ্য থেকেও এই সময় এই ধরনের কথা বলা হয়, সংস্কারের জন্য যথেষ্ট সময় বা প্রয়োজনীয় সময়ের কথা বলা হয়। মানে আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা সরকার গঠন করলে, রাজনৈতিক দলগুলো সরকার গঠন করলে এই কাজগুলো করবেন, এই ভরসার জায়গায় অভাবটা কেন? এই প্রশ্নটা একদম মানে না, প্রতিদিনেরই একটা প্রশ্ন। এটা আমি এটা আসি আপনার কাছে ডক্টর আসাদুজ্জামান রিপন, এই প্রশ্নটা একটু আলাদা হবে, এটা যেহেতু প্রতিদিনের প্রশ্ন একটু শুনবই আপনার কাছে। ববি হাজ্জাজ, আপনার কাছ থেকেও একটু সেই প্রশ্নটাই, ডক্টর ইউনূস সরকারের দুর্বলতার কথা ডক্টর ইউনূস সরকার কেন বলছেন যে আশেপাশে যখন দেখি কেউ নাই, এরকমটা ডক্টর ইউনূসের কেন মনে হয়? আপনারা কি আশেপাশ থেকে সরতে শুরু করেছেন? এই প্রশ্নটা আপনার কাছে, এবং আপনি কেন গেলেন না, মানে আপনি আপনার দলের প্রধান, আপনি কেন গেলেন না সর্বদলীয় বৈঠকে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শারমিন। একই সাথে আমার বিজ্ঞ সহ আলোচককেও সালাম এবং ধন্যবাদ। আমি আমার আমার দল থেকে পাঠানো হয়েছে, আমার দল থেকে প্রতিনিধি গেছে। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই। হ্যাঁ, আমার দল থেকে প্রতিনিধি গেছে, আমি যাইনি, যেতে পারিনি। তবে এখানে ছোট্ট একটু মানে প্রথম দ্বিতীয় প্রশ্নটার উত্তর কিছু দূর একসাথে এক জায়গায় হয়ে যাবে, যে আসলে যাওয়ার দাওয়াতটা খুব আনসার্টেন ভাবে দেয়া হয়েছিল। মানে যেদিন দাওয়াতটা তার আগের রাতে এবং বেশ অনেক রাতেই র্যান্ডম মেসেজে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই মেসেজে কোনো নাম পদবি কিছু মেনশনও ছিল না, মানে মেসেজটা কার কাছ থেকে এসেছে। তো আনফর্চুনেটলি আমার ফোনে সবার নাম্বার তো সেভ নেই, তো সেই কারণে আমি আসলে বুঝতেও পারিনি এটা কার কাছ থেকে মেসেজ এসছে। পরে যোগাযোগের পর বুঝতে পারলাম যে একজন তরুণ আপনার উপদেষ্টার কাছ থেকে মেসেজটা এসছে এবং সেই সবাইকে মেসেজ করেছে, সবাইকে জানিয়েছে। তো এরকম হঠাৎ করে আগের রাতে বেশ লেট এট নাইট এরকম আনঅর্গানাইজড ভাবে দাওয়াত জানানোটাতে, এটা রিলেটেড আর কি দলের আপনার মানে এগেন একটা রাজনৈতিক দল তো, তো আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, মানে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে আসলে একটা মানে কমিটি বসতে হয়, সবার সাথে একটু আলোচনা করতে হয়, ওই কমিটি মিনিমাম ওই মিটিং এ মিনিমাম কোরাম ফিল করতে হয়। তো এই এখন হঠাৎ করে আপনি রাত 10টা 11টার সময় কোরাম ফিল করার মেম্বার্স পাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সব প্রত্যেকটা দলেরই এরকম প্রতিকূলতা থাকে, এরকম ফেস করা থাকে। সাথে আসলে এগেন অফিসিয়াল ভাবে দাওয়াত জানানো পরের দিন যখন ওই অনুষ্ঠানটাতে আমাদের দলের প্রতিনিধি গেলেন, তাদের কাছ থেকে যা জেনেছি এবং এটা সবাই তা জানতে পেরেছে, যে সাদা কাগজে একটা প্রোক্লেমেশনের টেক্সট দেয়া হয়েছে। তো মানে এই সাদা কাগজটা কেন, প্রোক্লেমেশনের টেক্সটটা কারা তৈরি করেছে, এটাকে আসলে সরকার অফার করছে, সরকার অফার করলে কোন মিনিস্ট্রির মাধ্যমে, এটার সর্ট অফ মেমো নাম্বার কত, মানে মানে খুবই কি বলবো, মানে কোনোভাবেই এটা অফিসিয়াল নেচারের মনে হয়নি পুরো পুরো কর্মকাণ্ডটা। এবং প্রোক্লেমেশনটাও দেখে কোনো অফিসিয়াল লিখনই মনে হয়নি, মানে যেটার একটা কারণ আছে, সরকারের পক্ষ থেকে এসছে, এই কারণে এসছে, এই কারণে আলোচনা। এবং আলোচনার ডাকটাও এর আগে যতবারই এখানে আমরা বেশ কয়েকবার তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় বসেছি, প্রত্যেকবার ডাকগুলো আরেকটু সাজানো গোছানো, ঠিক আছে, মানে একটা রাজনৈতিক সরকার বা একটা স্মুথ ফ্লোয়িং সরকার যত সুন্দরভাবে অফিসিয়ালি এই কাজগুলো করবে, ওনাদের দ্বারা এটা হয়নি এবং এটা হওয়ার কথা না, আমাদের এক্সপেকটেশনও না। কিন্তু এই লাস্ট ডাকটা মানে খুবই হঠাৎ করে, অলমোস্ট আমি মানে আই অ্যাপোলোজাইজ, ভাষার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আবোল তাবোল ভাবে আর কি ডাকা হয়েছে। মানে দেশের রাজনৈতিক দলদেরকে ডাকা হচ্ছে, তাদেরও তো একটা সম্মান আছে। আপনি বিএনপির কথা বলেন, মানে আমি আমার দলের কথা বাদ দিলাম যান, বাট অনেক পুরাতন দল আছে, তো সবার তো সম্মান আছে। বিএনপি দল, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, অন্য যে কোনো দল বলেন, আমার দল ইনক্লুডেড, আমাদের সবার, আমরা তো মানে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 50 বছর বাংলাদেশের দেশের জাতির জন্য কাজ করে আসছি। আমরা তো একে একে মানে হঠাৎ করে এখানে আসিনি। তো মানে বেসিক্যালি সম্মান আছে না, যে অফিসিয়ালি আপনাদেরকে এইভাবে জানানো হয়েছে, এই কারণে জানানো হয়েছে, এইটা নিয়ে আলোচনা হবে। তো কি নিয়ে আলোচনা হবে সেটা রাত 10:30টায় যখন মানে দাওয়াতটা জানানো হয়েছে, তখনও কিন্তু ঘোষণাপত্র কেউ পায়নি। ঘোষণাপত্র তার পরের দিন দুপুরের দিকে, মানে যখন দাওয়াত জানানো হয়েছে তার 2-4 ঘন্টা আগে বা 2-3 ঘন্টা আগে আবার ওই হোয়াটসঅ্যাপেই সবাইকে পাঠানো হয়েছে। তো হোয়াটসঅ্যাপে ঘোষণাপত্র পেয়ে এগেন 2-3 ঘন্টা আগে আপনি যে একটা একটা অফিসিয়াল ডকুমেন্ট, এক নম্বর হলো এটা অফিসিয়াল কিভাবে আমরা জানি না, বাট এই অফিসিয়াল ডকুমেন্টটা নিয়ে যে আপনি আলোচনা করবেন, সেটার আগে এগেন আপনার দলীয় পর্যায়ে এটা নিয়ে একটা আলোচনা হতে হবে।
একটা কি কমেন্ট হবে, মানে আপনি সোলো, আপনি চেয়ারম্যানই হন দলের, যেমন আমি নিজে চেয়ারম্যান দলের, বাট তাহলে তো আর দল হয় না ভাই, তাহলে তো আমি একটা ব্যক্তি হই। আমি যদি আমি যে বলতেই পারি, বাট তাহলে তো আমার নিজের কমেন্ট বলতে পারি, তখন আমার পরিষ্কার করে দিতে হবে যে আমি ব্যক্তি ববি হাজ্জাজ হিসাবে এই ডকুমেন্টটা নিয়ে এই কমেন্ট করতে পারি। কিন্তু দলীয় দলীয় পর্যায়ে তো আমাদের কোনো আলোচনা হয়নি, এবং আমি ধরে নিচ্ছি কেউই দলীয় পর্যায়ে আলোচনা করার সুযোগ পায়নি, মানে পাওয়ার কথা না তো এত লেট পেলে। সো সেই জায়গাগুলো থেকে এখানে, এবং মানে আমি পরে, যদিও লাইভ তো আর আমি দেখিনি, বাট আমি আমার দলের রিপ্রেজেন্টেটিভ থেকে যা শুনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিছুদূর হয়তো এই ধরনের কথাই ব্যক্ত করেছেন যে সবার সম্মতি ছাড়া এই ধরনের কোনো প্রোক্লেমেশন হতে পারে না, এবং উনি অত্যন্ত আনন্দিত হন যখন সকল রাজনৈতিক দল সবাইকে উনি ডাকলে সবাই তার পাশে আসেন, উনি অত্যন্ত আনন্দিত হন, এবং উনি সামনেও চান এই জিনিসগুলো এইভাবেই যেন হয়, সবাই যেন ওনার পাশে থাকেন। আমি যখন আমাকে যখন কথাটা পরিবেশন করা হয়েছে, আমার দলের রিপ্রেজেন্টেটিভ যখন মিটিং শেষ করে আমাদেরকে এসে দলীয় পর্যায়ে এই মিটিং সম্বন্ধে জানান, তখন উনি এভাবে আমাদের কাছে পরিবেশন করেছেন। সো এরকম আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা খুব সঠিকভাবেই কথাটা বলেছেন, এবং হয়তো এই যে এই আলোচনার ডাক দেয়া এবং এই প্রোক্লেমেশন তৈরি করে একসাথে বসা, এটা হয়তো একটু হুটহাট করে, হয়তো এগেন তরুণরা অনেক আবেগী হয়, হুটহাট করে অনেক কাজ হয়তো করে, হয়তো সেইভাবে এই কাজটা করা হয়েছে, মানে হয়তো আচ্ছা, তাহলে ববি মাননীয় হাজ্জাজ প্রধান আরেকটু একটু উপদেষ্টা একটা clear ছিলেন। সাথে সাথে আপনার এই প্রশ্নের মানে আপনার এই প্রতি উত্তরের প্রেক্ষিতেই আমি প্রশ্নটা করি যে এই যে আবোল তাবোল ভাবে ডাকা, এটা আসলে কেন এরকমটা হলো বলে মনে হয়? সরকার কি আসলে একটা দায়সারাভাবে মানে এটি চালিয়ে গেল, বা দায়সারা একটা কাজ করলো? এটিকে সরকার ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলছি, তাদের একটা চাপে পড়ে তাদেরকে করতে হয়েছে বলে করেছে এরকম, নাকি আসলে পুরোপুরি সরকারের ব্যর্থতা, সরকার এরকম একটা আয়োজনই করতে পারে না? বিষয়টা কি বলে আপনাদের মনে হয়? না আসলে আমি এত এত শক্ত মন্তব্যেও যাব না স্বামী, আমি আপনাকে বলি আমার যেটা ধারণা, যে ওনারা আসলে অনেক কিছুর জন্যই ফুললি প্রিপেয়ার্ড ছিলেন না বা এখনো নেই। সো কার কোন দায়িত্ব, মানে এগেন মানে দায়িত্ব বন্টন যদি ভালোভাবে করা হয়, এবং সরকার যখন জনগণের সাথে বা রাজনৈতিক দল বা যে কোনো স্টেক হোল্ডারের সাথে কথা বলছে বা কাজ করছে, তারা যদি একটা অর্ডারলি ফ্যাশনে করেন তাহলে আরো ভালো হয়। কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি এই জায়গাটি একটু ঘাটতি আছে, এক এক উপদেষ্টা এক এক কথা পাবলিকলি বলে ফেলছেন। কেউ রাজনৈতিক দল সম্বন্ধে একটা কথা বলছেন, তো কেউ আরেকটা দল কথা বলছেন। যার এমন এমন একজন রাজনৈতিক দলকে দাওয়াত জানাচ্ছেন যে তার অল্প কিছু কয়েক সপ্তাহ আগে হয়তো সোশ্যাল মিডিয়াতে বা পাবলিকলি বলেছেন যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কাজ করছে। সো মানে এই ধরনের একটা কি বলে, ল্যাক অফ ইউনিটি, ল্যাক অফ কোহিয়ারেন্স সরকারের ভিতরে দেখছি, এবং এই জিনিসটা হয়তো আসলে আগামী নির্বাচিত সরকার আসা পর্যন্ত হয়তো কিছুদিন আমাদের সাফার করতে হবে, বিকজ অভিজ্ঞতার অভাবের জন্য। মানে আই এম শিওর তারা সবাই ভালো চান, ভালো চেষ্টা করছেন এবং সৎভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবের জন্য হয়তো এই যে এই ইনকোহিয়ারেন্স গুলো তৈরি হচ্ছে। এবং এই জায়গাগুলোতে এইসব আরো অনেক কারণ আছে, বাট এইটাও একটা বড় কারণ যার জন্য হয়তো খুব শীঘ্রই আমরা একটা নির্বাচিত সরকার দেখাটা আমাদের জন্য প্রয়োজন। জি, আপনি অভিজ্ঞতার অভাবের কথা বলছেন। এই অভিজ্ঞতার অভাবের কথা ডক্টর ইউনূসও নিজেও বলেছেন তার যে দেয়া সাক্ষাৎকারে। কিন্তু সেই আ অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও মানে সকল সংস্কার, বিচারের দায়িত্ব তাদের উপরেই কেন দেবার মানে আশা করা হচ্ছে? এমনকি বিভিন্ন জরিপেও মানে এর আগেও দেখেছি, এখনো একটা জরিপ দেখছিলাম যে 64% মানুষ, বিবিএস এর জরিপ বলছে, তারা চাইছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। বিএনপি যেটি আসলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এরকমটি চায় না। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছ থেকে শুনতে চাই, মানে এত অনভিজ্ঞতা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বীকার করছেন বা এই ধরনের কাজে দেখা যাচ্ছে, তারপরেও এই সরকারের উপরে আস্থা রাখার কেন, বা এই সরকারের উপরেই এত দাবি দেওয়ার জায়গাটা কেন আপনাদের উপরে? একটু আগে যে প্রশ্নটি আসলে আসছিলাম, আপনাদের উপরে সেই আস্থার জায়গাটা আসে না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে জরিপের ব্যাপারটা তো আপনিও জানেন, সেটা হচ্ছে যে জরিপ কিন্তু আপনার সর্বজন মত ফুটে ওঠে না। এটা আপনার র্যান্ডম সার্ভেতে এরকম কথাবার্তা আসে, ঠিক আছে, বাট এটাকে আপনার সার্টেনলি আপনি এটাকে রিফ্লেকশন অফ দ্য মাস পিপুল, এটা ধরার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, একটা সংকট আমাদের মধ্যে আছে, মানে দেশে আছে, সেটা হচ্ছে যে আপনার সরকার বেশ কিছুদিন আগেই স্থানীয় সরকারের টায়ারগুলো ভেঙে দিয়েছিল, তাই না? ফলে অফিসিয়ালি আপনার মোস্ট অফ দ্য সিটি কর্পোরেশনসে আপনার কোনো মেয়র নাই। তারপর আওয়ামী স্বৈরাচারের দোসর থাকার কারণ বা তাদের সঙ্গী সাথী থাকার কারণ, অথবা তারা রাজপথে জনগণের বিপক্ষে অবস্থান করেছে, খুন করেছে, মানুষ মেরেছে, নানান নানান কারণে তারা এখন জনসমক্ষে আসতে পারে না, পালিয়ে বেড়াচ্ছে। তো ফলে একটা স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে ওগুলো তো নির্বাচন কখনই ছিল না, ওটা আপনার একটা সিলেকশন প্রসিডিউর ছিল,
মানে যাদের বাহুবল ছিল, অস্ত্রর বল ছিল, এবং সরকার যাদের চেয়েছে তারা এসেছে। এদের মধ্যে কেউ কেউ আবার মানে আপনার ওই যে ডামিও আছে, সরকারি দলের লোকেরাই ডামি আছে, যাদেরকে কেউ কেউ নির্দলীয় বলতে পছন্দ করেন, বিশেষ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অথবা জাতীয় নাগরিক কমিটির কেউ কেউ তাদেরকে নির্দলীয় বলারও ইনিশিয়ালি চেষ্টা করেছেন। আমরা একটা প্রবণতা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আপনার আপনার নিশ্চয়ই খেয়াল আছে, মাসখানেক আগে ছাত্রদের একটি অংশের নেতা, মানে ছাত্রদের একটি অংশ যদি বলি হয়তো আপনার কাছে মনে হতো ছাত্রদের একটি অংশ কেন, যখন এই যে মানে 36 দিনের যে আন্দোলনটা হলো 5ই আগস্ট পর্যন্ত, সেখানে তো আপনার সকল দল মত মানে সর্বজন সবাই, এই মানে সেটা নারী বলেন শিশু বলেন সবাই অংশগ্রহণ করেছে, কে না? তো এর মধ্য থেকে আপনি পরবর্তীতে দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল, আমার দলের ছেলেরা তারা তাদের প্যাভিলিয়নে ব্যাক করেছে, অর্থাৎ বিএনপি ফোল্ডে চলে এসেছে। শিবিরের ছেলেরা মোটামুটি সবাই মোটামুটি জামাতের ফোল্ডে চলে গেছে, হয়তো এখনো কেউ কেউ কৌশলগত কারণে এখনো থাকতে পারে বৈষম্য বিরোধীদের মধ্যে। আপনি দেখবেন যে ছাত্র ফেডারেশনের একটি মেয়ে আছে, সে ওখান তাদের দল থেকে ত্যাগ করে এখন সে অফিসিয়ালি এখানেই আছে। অর্থাৎ নানা নানা ছাত্র সংগঠনের লোকেরা মিলেই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল। তো তারা কিন্তু এখন সবাই সেই জায়গাটিতে নেই। আপনার বামেদের জায়গায় যদি ছাত্র ইউনিয়ন কথা যদি বলি, কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্ররা তাদের জায়গায় চলে গিয়েছে, আমাদেরটা আমাদের জায়গায় গেছে, শিবিরের জায়গায় গেছে, এইভাবে। তো ফলে এখন এটাকে বলা যেতে পারে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি আছে, এটা হচ্ছে ছাত্রদের একটি অংশ, মানে নট অ্যাজ এ হোল। তো এই যে একটি অংশ তাদের অভিভাবক সংগঠন, যেটাকে আপনার জাতীয় নাগরিক কমিটি বলে আমরা পত্র পত্রিকায় দেখি, তাদের মধ্যে একটা অ্যাটেম্প ছিল, সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের যারা সহযোগী ছিল, যারা পতিত স্বৈরাচার অধীনে যারা নির্বাচন করেছে, হয়তো দল থেকে মনোনয়ন না পাওয়ার কোনো অনেক সময় আছে না, কিছু বেড়া লোকজন আপনার মানে দাঁড়িয়ে যায়, তো দলের মধ্যে ফাইট করে তার মাসেল টাসেল দিয়ে সে আপনার মানে কমিশনার চেয়ারম্যান বা মেম্বার টেম্বার কোনো কোনো জায়গায় হয়েছিল। এই লোকগুলোকে দিয়ে তারা একটা সংগঠন করার একটা চেষ্টা তারা করেছিল, যেটা নিয়ে তাদের নিজেদের মধ্যেও এক ধরনের আপনার মানে প্রতিবাদ আমি লক্ষ্য করেছি। তাদের দলের নেতারাও মানে ফেসবুকে বা স্টেটমেন্ট করে তারা সেটাকে প্রতিবাদ করেছে, এবং সেই প্রতিবাদ জানানোটা খুবই সঙ্গত ছিল। কারণ পতিত স্বৈরাচারের সহযোগীদের নিয়ে সেটা যেই নামই হোক না কেন, কারণ আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয়নি, স্থানীয় সরকার তো নয়, তো সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত স্থানীয় সরকারে যারা তথাকথিত মানে আপনার স্বতন্ত্র বা নির্দলীয়, তাদেরকে দিয়ে একটা ইনিশিয়াল একটা অ্যাটেম্প, এটাও ছিল শুনেছি, তাদের কাউকে কাউকে প্রথমে প্রশাসক পদে বসিয়ে দেওয়া হবে, পরবর্তীতে তাদেরকে দিয়ে নির্বাচন করানো হবে। এটার মধ্যে আমরা একটা ইল ডিজাইন দেখতে পাই, একটা মানে মানে যেটাকে বলে যে আপনার বিষয়টা আমার কাছে মনে হয়নি এটার মধ্যে একটা ফেয়ার অ্যাটিটিউড আছে বলে মনে হয়নি। এটা ঠিক আপনার বলা যেতে পারে যে হোসেন মোহাম্মদ এরশাদ বা 111-এর সময় যেভাবে একটা দল গঠন করার একটা যে একটা পরিকল্পনা ছিল, ওই ধরনের একটা পরিকল্পনার মানে আভাস আমরা পাচ্ছিলাম। তো সেটার জন্য আমরা যেটা মনে করি, আমি শুরুতে যে কথাটি বলতে চাচ্ছি, সারা পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থানটা কেন হয়? গণঅভ্যুত্থানটা রাজনৈতিক সংকটের কারণে হয়। যেই সরকারটি জনগণকে তোয়াক্কা না করে, দেশের মালিকদেরকে তোয়াক্কা না করে ফ্যাসিবাদ কায়েম করে ফেলে, একটা পর্যায়ে জনগণ তাকে হটিয়ে দেয়, জনগণ বিক্ষুব্ধ রাস্তায় নেমে আসে, সেটি গণঅভ্যুত্থান। তো সুতরাং আমি যে কথাটি আপনার এখন মানে বলতে চাই, সেই গণঅভ্যুত্থানের পরে আমরা তো নিশ্চয়ই চাইবো না যে সেই পতিত স্বৈরাচারের লোকেরা অন্য কোনোভাবে রিহ্যাবিলেট হোক, এটা আমরা চাইবো না। সেই জন্য আমরা বলি সারা পৃথিবীতে আপনি দেখবেন, কেন আমরা যে পাকিস্তানের মধ্যে একসময় ছিলাম, আপনার সেই 60s-এ আপনার 69 সালে গণঅভ্যুত্থান হয়নি, আইয়ুব খানকে হটানো হয়নি, 70 সালে তো নির্বাচন হয়েছে, 1 বছর পরেই। সেই নির্বাচনের জনগণের ম্যান্ডেট এক্সিকিউট করেনি বলেই তো আমাদের মুক্তিযুদ্ধে যেতে হলো, আমাদের দেশটা আমরা মানে স্বাধীন করে ফেললাম। আপনি যদি ধরেন একেবারে অতি সম্প্রতি না, বছর দুয়েক আগেই তো শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কার একটা অভ্যুত্থান হয়নি, সেখানকার প্রেসিডেন্ট পালিয়ে যায়নি, সেখানকার প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্টের মানে পালঙ্কে জনগণ পা তুলে শুয়ে তারা যে দেশের মালিক এটা তারা জানান দেয়নি, দিয়েছে। তো সুতরাং তারপরে আউটকাম হচ্ছে এটা নির্বাচিত সরকার, জনগণ তার নির্বাচিত সরকার দ্বারা
মানে পরিচালিত হতে পছন্দ করে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নামই হবে রাজনীতি। আপনি যদি তিউনিসিয়ার কথা বলেন, সারা পৃথিবীতে আপনি আরব স্প্রিং এর মধ্য দিয়ে যে সমস্ত দেশে দেশে আপনার মানে অভ্যুত্থান হয়েছে, গণজাগরণ হয়েছে, আপনি যদি পূর্ব ইউরোপের কথা যদি ধরুন, তাহলে সেসব জায়গাগুলো তো ভোটই হয়েছে, ভোটের মধ্য দিয়ে সরকার এসেছে, সরকার নেমেছে। আমরা এই জায়গাটা ভুলে যাচ্ছি কেন? আমাদেরকে নির্বাচনের দিকেই যেতে হবে। নির্বাচনের রোডম্যাপ থেকে মানে জনগণের দৃষ্টি ফেরানো যাবে না, উচিত হবে না। তাতে করে বাংলাদেশ নির্বাচনের রোডম্যাপ থেকে জি ডক্টর রিপন, আমি আরো একটু জিজ্ঞাসা করি, আমি ববি হাজ্জাজের কাছে এই প্রশ্ন। নির্বাচনের রোডম্যাপ থেকে যদি আপনাকে যদি সরিয়ে দেওয়া হয়, দৃষ্টিভঙ্গি যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা একটা গভীর সংকটের মধ্যেও পড়তে পারি। আপনি দেখবেন, যদিও যদিও আপনি কয়েকদিন আগে আপনি দেখেছেন ভারতের সেনাপতি, আমি এটাকে প্রোটেস্ট করেছি, আমি নিজে ব্যক্তিগত প্রোটেস্ট করেছি। ভারতের সেনাপতি তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের সাথে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তারা আলাপ করবেন, এটা তিনি বলেছেন। আমি প্রশ্ন করেছি, গত 15 বছর ধরে, মানে 15 বছর আগে 3 টার্মে শেখ হাসিনাকে নির্বাচিত সরকার ছিলেন, তার সাথে আপনারা কাজ করেছেন কিভাবে? সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কিভাবে এগিয়েছেন, কথাবার্তা বলেছেন? আর ইনুস সরকারকে আপনি ইগনোর করছেন, সহযোগিতা করছেন না, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করতে চান না, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এটা একটা নির্বাচিত সরকার না। নির্বাচিত সরকার না বটে, কিন্তু জনগণের অভিপ্রায়ের সরকার, সেটাও মানতে হবে। আমরা চাই যে ভারত তার এই দৃষ্টিভঙ্গি থেকে, এই নীতি থেকে সরে আসবে, এবং সার্টেনলি যে সমস্ত ক্রাইসিস আছে দ্বিপক্ষীয়, সেই বিষয়গুলো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে তারা আলোচনা শুরু করবেন। পরবর্তীকালে রাজনৈতিক দলগুলো সরকার যখন আসবে, তারা নিশ্চয়ই এর সম্পর্কের বিষয়গুলো, যে সংকটের ইস্যুগুলো আছে, সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবেন। জি জি, আমি এই মানে নির্বাচনের রোড ম্যাপ থেকে কি একটা সরার প্রক্রিয়া ববি হাজ্জাজ চলছে? আপনি কি সেরকমটা দেখছেন? ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা প্রসঙ্গ থেকে আমি একটু এটা টানলাম। চেষ্টা হচ্ছে, মানে একটা অ্যাটেম আমরা কারোর মধ্যে লক্ষ্য করেছি, সেটা এই বলেছি। অ্যাটেম্পটা কেন দেখছেন ববি হাজ্জাজ? বিএনপির কাছ থেকে আমরা স্পষ্ট এখন জানতে পাচ্ছি যে তারা বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করে ফেলা উচিত। তারা আসলে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচনের একটা মানে সেটি তারা চাচ্ছেন বলে বোঝা যাচ্ছে। আপনারা কি চান সুনির্দিষ্টভাবে? জি, আমরা প্রথমত আমরা যত শীঘ্রই একটা নির্বাচন সম্ভব, সঠিক নির্বাচন সম্ভব, তত শীঘ্রই আমরা নির্বাচন দেখতে চাই। এবং আমরা বিশ্বাস করি আসলে জুন জুলাইয়ের ভিতরে একটা সঠিক নির্বাচন সম্ভব। সো যদি সেটা হয়, তাহলে আমরা সেই আলোচনাটাতে বসতে চাই যে জুন জুলাইতে যদি সম্ভব হয়, তাহলে জুন জুলাইতে দেখতে চাই। এবং যদি আরো 1-2 মাস দেরি হয়, মানে কি কারণে দেরি হবে সেই হিসেবে আমরা একটা আলোচনায় এসে একটা সম্মতিতে আসতেই পারি যে জুলাই অগস্ট বা অগস্ট সেপ্টেম্বর। বাট সেটা মানে আলোচনার মাধ্যমে, নট জাস্ট আমরা এই সময় দেব। মানে সরকারের কিছু দায়িত্ব থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দায়িত্ব আছে, এবং এই দায়িত্বগুলোর ভেতরে পরে জনগণের কাছে এবং স্টেক হোল্ডারের কাছে পরিষ্কার করা তারা কোনটা করবেন এবং কিভাবে করবেন। মানে এগেন আমরা বহু বছর কিন্তু হাসিনার আমলে কাটিয়েছি, হাসিনা বলেছে দিব, মানে আসলে তুমি দেয়ার কেউ না, তোমার কাজ দেয়া। ইউ ওয়ার্ক ফর মি দ্য পিপল। এগেন আমি কিন্তু এখন রাজনৈতিক দল হিসেবে বলছি না, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি। যে কোনো সরকার আগামীতে যখন আমরা যদি সরকারে যাই, তাহলেও বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আমাদের সম্বন্ধে একই কথা বলার পুরো অধিকার থাকবে, যে তুমি আমাকে বলবে তুমি আমাকে কিভাবে দেবে, আমি তোমার কাছে বারবার চাইতে কেন হবে? তাহলে তো তুমি গণতান্ত্রিক সরকার হলে না। তো ওই জায়গাটা থেকে আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই। এখন আমার কাছে মনে হয়, এগেন রিপন ভাই জায়গা থেকে বলেছেন, এবং অবভিয়াসলি দলগতভাবেও আমরা রেগুলার আলোচনায় আছি। আমরা সবাই যেহেতু একই জিনিস দেখতে চাই, একইভাবে দেখতে চাই, সো আমরা রেগুলার আলোচনায় আছি। তবে আমি পার্সোনালি আপনাকে বলি যে আমার কাছে মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার বা মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোনো ঘোলাটে বা কিছু করার চেষ্টা করছেন। প্রবলেমটা হয়ে যায় হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের ভেতরে, যেটি এর আগের বারও বলছিলাম, কোহিয়ারেন্স নেই। তারা নিজেরা একে অপরের সাথে কেন যেন মনে হচ্ছে মানে ঠিক একসাথে কাজ করতে সক্ষম হচ্ছেন না, এক একজন এক একভাবে কথা বলছেন। এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেও এই ধরনের অনেক ভুল তথ্য বা আওয়াজ বা ডিভাইসিভ, মানে আমাদের ঐক্য বিনিষ্ট হবে এই ধরনের আলোচনা বা আওয়াজ বারবার আসছে। বুঝে আসছে না বুঝে আসছে সেটা ইম্পর্টেন্ট না, বাট আসছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মানে অনেকভাবেই কোন সম্পৃক্ত। ধরনের আওয়াজ বা কোন ধরনের বক্তব্যগুলোকে ঐক্য বিনষ্টের মতো মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের ভিতর এই থেকে যে আসছে? যেমন মনে করেন যখন যখন সরকারের কোনো উপদেষ্টা বলেন যে রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে কাজ করছেন, যখন সরকারের কোনো উপদেষ্টা বেরিয়ে পরিষ্কার বলে যে কেউ যদি জুলাই অগস্টের আপনার কি বলে নাম চেতনা ধারণ করেন, এটা এই চেতনার কথা আমরা বহু বছর ধরে শুনেছি, জুলাই অগস্টের চেতনা ধারণ করেন তারা নির্বাচন চাইবেন না। ভাই, পুরো 15 বছর আন্দোলনই ছিল নির্বাচন। জুলাই অগস্টের আন্দোলন কিন্তু ছিল জনগণের অধিকার, এবং জনগণের অধিকারের একমাত্র উপায় নির্বাচন। সো আপনি সোজা হাতে খান, মাথা দিয়ে হাত ঘুরিয়ে খান, পয়েন্টটা কিন্তু জনগণের অধিকারও কিন্তু নির্বাচন। সো নির্বাচন চাইতে হলে আপনি যদি চান তাহলে আপনি দুষ্টু কিছু করছেন, এই কথা যারা বলে তারা তো ভাই অনৈক্যর কথাই বলছে। সো এবং এগেন আমি তাদেরকেও মানে আমি তাদের ভুল হিসাবে জিনিসটা ধরছি, দোষ হিসেবে হয়তো ধরছি না, যে তারা না বুঝে বলছেন। সবাই অনেক অনেক উৎসাহী, অনেক আবেগী এবং দেশের জন্য ভালো করতে চান, আমরাও চাই ভাই, তার জন্য আমরা নির্বাচন চাচ্ছি। এখন আরেকটা প্রবলেম যেটা হচ্ছে যে সরকারের বাইরে কিন্তু সরকারের সাথে সম্পৃক্ত একটা নতুন রাজনৈতিক শক্তি তৈরি হওয়ার একটা প্রচেষ্টা আছে, একটা দল গঠন করার একটা প্রচেষ্টা আছে, এবং সেই দল গঠন করার প্রচেষ্টা, এখানে রিপন ভাইও তার লাস্ট বক্তব্যে এই জিনিসটা আলোকপাত করেছিলেন যে যারা মনে করেন যে ডামি হয়ে নির্বাচন করেছিল, আওয়ামী লীগেরই আসলে লোকজন ডামি হয়ে নির্বাচন করেছিল, তাদেরকেও এই নতুন রাজনৈতিক দলে অন্তর্ভুক্তির যে আলোচনা হয়নি বা কাজ শুরু হয়েছিল না তা না, এরকম হয়েছিল এবং এরকম হয়েছে, অনেক জায়গায় এরকমও চলছে। এগেন সেগুলো তাদেরকে আমি মানা করছি না, নতুন রাজনৈতিক দল হওয়ার প্রয়োজন আছে। তরুণরা যদি নতুন রাজনৈতিক দল করতে চায়, এবং তরুণ মানে কি সব তরুণরা তো করতে চায় না, বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটা তরুণ সংগঠন যদি রাজনৈতিক দল করতে চায়, তাদেরকে সাধুবাদ জানাই, নিশ্চয়ই তারা করবেন। এবং তারা করলে আমরাও আরো খুশি হব, কারণ আমাদেরও কোয়ালিশন পোটেনশিয়াল বেড়ে যায়। এনডিএম আমার দল, কোয়ালিশন পোটেনশিয়াল বেড়ে যায়। বিএনপি রিপন ভাইয়ের দল, কোয়ালিশনের পোটেনশিয়াল বেড়ে যায়। কারণ এখন কিন্তু আপনি মনে রাখবেন যে নির্বাচনের কথা যদি আমরা চিন্তা করি, এরা তরুণ, এরা বোঝে কম, তার জন্য এদেরকে হয়তো এই জিনিসটা বোঝানো দরকার। নির্বাচনের কথা যখন আমরা চিন্তা করি, আসলে প্রতিদ্বন্দ্বিতা সিট বা মানে সিট হিসাবে হয়। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি দল হিসেবে তারা ফরমেশন করেন, তারা একটা সিটে নির্বাচন করতে চান এবং ওই সিটে আমার দলের কোনো ক্যান্ডিডেট নাই, তাহলে ওই জায়গাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার দলের কোনো কম্পিটিশন নেই। সো তাহলে এই যে কোয়ালিশন পোটেনশিয়াল গুলো যে বারবার একটা সুযোগ আছে, এই জিনিসগুলো যদি তারা না চিন্তা করে, তারা নিজেরাই আগামী রাজনীতিতে হারাবে। এবং তারা তাদের ভেতর থেকে একটা প্রচেষ্টা আছে যে সরকারের থেকে বা সরকারের না থেকে সরকারের সাথে সম্পৃক্ত থেকে সরকারের সব ধরনের মদত নিয়ে তারা একটা নতুন রাজনৈতিক দল ফর্ম করতে চেষ্টা, এইটা খুবই ভুল, মানে খুবই ভুল একটা প্রচেষ্টা। এবং এই যে এটা মানে দুই ভাবে হচ্ছে, কিন্তু একটা হলো ডিরেক্টলি সরকারের মদত দিয়ে, মানে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই জায়গাটাতেই যাচ্ছে প্রচারণার জন্য বা যেটার জন্য, সেখানে ওইখানকার ওই জেলা ডিসি এসপি সবকিছু সব ধরনের সরকারি প্রোটোকল ব্যবহার করে তারা কাজ করছেন, তাহলে অটোমেটিক্যালি একটা সরকারের সহযোগিতা চলে আসছে। একই সাথে তারা অনেক জায়গায় অনেকভাবে কাজ করছেন যেখানে তারা সরকারে আছেন, এমন ভাবে লোকজন তাদেরকে ফান্ড দিয়ে সহযোগিতা করছে বা অন্য অন্য ভাবে সহযোগিতা করছে। যেমন একটা ছোট্ট উদাহরণই ধরেন, আপনার বড় একটা আপনার বিল্ডিং কোম্পানি আছে, বিল্ডার কোম্পানি মানে রিয়েল এস্টেট কোম্পানি আছে, তারা ঢাকা শহরের প্রাইম লোকেশনে তাদের বড় একটা টাওয়ারের 2টো ফ্লোর দিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গিফট হিসাবে। এখন ভাই আমাকে তো কেউ এরকম গিফট দেয় না, আমি জানি না রিপন ভাইকে কতগুলো গিফট দেয়, বাট রিপন ভাইয়ের দলকে যদি সামনে যে গিফট দেয় সেটাও আমি মানতে রাজি আছি যে সরকারি দল, তাইলে আমরা দিচ্ছি। এটা বাংলাদেশে হয় বা বাংলাদেশের অনেক দেশেই হয়, এটা সঠিক না কিন্তু এটা হয়। এর আগে এই যে আমরা দেখেছি ওই যে ওবায়দুল কাদের সাহেব কারা দিয়েছে ববি হাজ্জাজ, মানে আরো একটু স্পষ্ট করে বলবেন যে একদম কারা দিয়েছে, কোথায় দিয়েছে? একটা রিয়েল এস্টেট কোম্পানি দিয়েছে ওনাদের একটা বড় টাওয়ারের একটা অফিসে 2টো ফ্লোর, একটা ফ্লোর 14 তলা না 15 তলায় জাতীয় নাগরিক কমিটিকে, আর একটা 2 তলায় না 3 তলায় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দুটো সংগঠন যে একটা নন ছাত্র আর একটা ছাত্র ভার্সন, সেটা তো তারাই পরিষ্কার করে দিয়েছে। তো তাহলে এই একটা সংগঠনকেই 2টো ফ্লোর দিয়েছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। তো এখন এই গিফটটা কেন দেয়? আওয়ামী লীগকে কেন দিত, ছাত্র দল যুব দলকে কেন দিত, এগুলো তো আমরা জানি। মানে কেউ যদি আপনাকে বলেন যে না, মানে আমরা এত ভালো কাজ করেছি যে আমাদের ভালোবাসায় একদম গলে গিয়ে আমাদেরকে এত বড় গিফট দিয়েছে, ভাই মানে নিজের শ্বশুর বাড়ি থেকে আপনার এই যে কি বলে নাম ওই কি বলে যৌতুক না চাইলে এত বড় গিফট কেউ দেয় না। তো ওনাদের শ্বশুর বাড়ি আলাদা দেয় না, কিন্তু সরি শ্বশুর বাড়িরও দেয় না। আচ্ছা ফেয়ার এনাফ, মানে আমি অত দূর আর যাবো না, আমি একটু
দুষ্টামি করছিলাম। সো মানে এগেন আমি বলছি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা ভালো করছেন না বা ভালো কাজ করতে চেষ্টা করছেন না, কিন্তু এই গিফট গুলো তাদেরও ওই প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে, ওই ম্যাচিউরিটি থাকতে হবে যে এই গিফট গুলো যখন তাদের দেয়া হচ্ছে, এই গিফট গুলো তো এমনি এমনি দেয়া হয় না। এতদিন তো তাদেরকে কেউ দিয়েছিল? মানে এই যে গত 5 মাস সরকারের সাথে সম্পৃক্ততা, এইটার আগে তাদেরকে কেউ কোনো গিফট দিয়েছিল? কেউ তাদেরকে বড় কমার্শিয়াল বিল্ডিং এ পুরো একটা ফ্লোর দিয়ে, 2টা ফ্লোর দিয়ে দিয়েছে? কেউ তাদের গাড়ি দিয়ে দিয়েছে? তারা এর আগে দেশের বাড়ি বেড়াতে যায় নাই? তখন 62টা 63টা বা 83টা গেট বানিয়ে দিয়েছে? তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে 83টা গেট তাদেরকে বানিয়ে দিচ্ছে? সো এই জায়গাগুলোতে তারা ইদার তারা অত্যন্ত তরুণ, অনভিজ্ঞ, সো তারা জানে না যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে, আর না হলে তাদের ভিতরেও হয়তো হয়তো আহ কিছু জিনিসের বীজ ঢুকে গেছে যেটা আমরা কখনো চাই না তাদের ভিতরে ঢুকুক। সো এই যে এই জায়গাগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, অনেক ধরনের ধরনের সামনে দ্বন্দ্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই আশঙ্কাগুলো আমরা করে, হয়তো রিপন ভাইও বলেছেন এবং আমি ওই জায়গা থেকে বলবো যে সরকারের পক্ষ থেকে আরেকটু পরিষ্কার হওয়া প্রয়োজন যে সরকারের অংশ কে, সরকারের অংশ কে না, এবং সরকারের যারা অংশ তারা যেন একত্রিতভাবে কোহিয়ারেন্টলি সরকারের হয়ে কথা বলে। সরকারের অংশ থেকে আপনি সরকারের বাইরের কথা বলতে পারেন না। মানে আওয়ামী লীগের যখন এই মানে ডিক্টেটোরিয়াল সরকার ছিল, তখনও তাদের একটা মন্ত্রী যখন কথা বলতো আমরা কিন্তু পুরো সরকারকে অ্যাকাউন্টেবল ধরতাম। হ্যাঁ, অ্যাকাউন্টেবল ধরে আমরা কিছু করতে পারতাম না কারণ ডিক্টেটোরিয়াল সরকার ছিল, কিন্তু ধরতাম কিন্তু। সো এখন এই জিনিসটা হঠাৎ করে বদলে যেতে তো পারে না যে আপনি সরকারের অংশ, আপনি যা ইচ্ছা বলবেন সেটা সরকার দোষ দিতে পারবে না, এটা হবে না তো। তো সরকারের এই জায়গাগুলোতে আরেকটু ভালো নজর রাখা দরকার। তবে এগুলো নিয়ে আমার কাছে মনে হয় এখন আর বড় দাগে আলোচনার প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি যে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচনের কাছে, মানে আমরা নির্বাচনের খুব কাছাকাছি চলে এসেছি। খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা আলোচনা নির্বাচন কেন্দ্রিক আলোচনাই হবে। এই সব কিছু এখন যেগুলো নিয়ে আমরা কথা বলছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, বা কে ওই প্রোক্লেমেশন কাগজ বের করেছে বা কে করবে বা কে করার চিন্তা করছে, এগুলো সব মুট ডিসকাশন হয়ে যাবে। মানে এগুলো আর কেউ আলোচনাও করবে না, সবাই ভুলেও যাবে। ওই মনে করেন এককালে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, পলিটিক্যাল তারকা ছিল ইমরান এইচ সরকার। আজকে নব্য তরুণদের যদি এই নামটা যে জিজ্ঞেস করেন, আমি আপনাকে গ্যারান্টি করে দিচ্ছি 90 থেকে 99% এই নামটা চিনবে না। সো ওই যে ওগুলো যেমন মুড টপিক হয়ে গেছে, ওগুলোর আলোচনার বিষয় না। অল্প কিছুদিনের ভিতরে যখন নির্বাচনের আলোচনা পুরোপুরি ভাবে শুরু হয়ে যাবে এবং নির্বাচনের দিন তারিখ মোটামুটি একটা নির্ণয় হয়ে যাবে, তখন এগুলো আলোচনা আর কোনো সেন্সেবল বা রিজনেবল আলোচনায় থাকবে না। মানে আপনি মনে করছেন আসলে এগুলো আলোচনার প্রয়োজন নাই, মানে এই জুলাই এই মুহূর্তে আর আমি মনে করছি না, কারণ আমি মনে করছি এই মুহূর্ত থেকে, মানে হয়তো 2 মাস আগে এগুলো আসলে অনেক আশঙ্কার বিষয় ছিল, বাট এখন আমরা এরকম একটা জায়গায় চলে আসছি যে নির্বাচন দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা আওয়াজ দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে, আমাদেরকেও জানানো হয়েছে যে অতি শীঘ্রই নির্বাচন আসছে। এখন তাদের সাথে আমরা বারবার হয়তো মানে আলোচনায় এটা কি বসবো যে পরবর্তীতে 2 আর মাসে ভিন্ন আসবে। কোনো আওয়াজ বা ভিন্ন কিছু জানানো হয়েছে? আমরা যে জানি যে 25 সালের শেষে অথবা 26 সালের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে, তার বাইরে কিছু বলা হয়েছে কখনো? এর ভেতরে আমরা কিছু আলোচনার মাধ্যমে, মানে কিছু আলোচনার মাধ্যমে কিছু ইঙ্গিত পেয়েছি যে এই যে 25 সাল 26 সাল শেষ, 26 সাল নিয়ে এখন আর কোনো আলোচনা নেই, 25 সালের শেষের আগেই আমরা নির্বাচন পেতে পারি, সেই ধরনের প্রচেষ্টা ওনাদের আছেন। এই ধরনের আওয়াজ আমাদেরকে দেওয়া হয়েছে, জি, প্রচেষ্টা, কোনো ডেট দেওয়া হয়নি, প্রচেষ্টা আছে। এবং সেই জায়গায় আমি মনে করছি যে সামনে কয়েক সপ্তাহের মধ্যে যে আলোচনাগুলো হবে প্রত্যেকটা জাস্ট ডেট ভিত্তিক আলোচনা হবে, আমরা জুন না জুলাই না অগস্ট এবং কেন, এটা রিলেটেড আলোচনা হবে। এটা একবার শুরু হয়ে গেলে এই যে এখন আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো আর কোনো জি, মানে গুরুত্বপূর্ণ টপিকের ভেতরেই থাকবে না। স্পষ্ট। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি আপনাদের কি অবস্থান, মানে আপনারা সরকারের কাছ থেকে এমন কোনো বার্তা পেয়েছেন যে দ্রুত নির্বাচনের ব্যাপারে? কারণ এখনো যখন আপনারা দাবি করছেন যে জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি দেখছিলাম সার্জিস আলমী বলছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন অবাস্তব, অসম্ভব। আহ, এটি তাদের বক্তব্য। মানে এরকম অনৈক্য, প্রধান উপদেষ্টা তো বলেছেন রাজনৈতিক ঐক্যমত হলে তার ভিত্তিতে 25-এর শেষের দিকে বা 26-এর মাঝামাঝি ঐক্যমতের জায়গায় যদি এরকম অনৈক্য থাকে, তাহলে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কি কোনো শঙ্কা আছে? না, আমি কোনো শঙ্কা বোধ করি না, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেটা বলি, নির্বাচন তো 3 মাসের মধ্যে হয়। যে আমাদের দেশে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করতো না? করতো তো। সে নির্বাচনের আয়োজন করতে কি 3 মাসের বেশি সময় লাগে নাকি? আর আপনি যেটা ঐক্য বা অনৈক্যের কথা, যে কথাগুলো বলে, যেমন ধরুন আমরা 31 দফার কথা বলেছি, অর্থাৎ রিফর্মসের বেলায় যে আমরা কি কি চাই, সরকারের তরফ থেকে অনেকগুলো রিফর্মসের কথা এসেছে।
মানে তাদের কমিশন তাদের যে রিপোর্টটা সাবমিট করেছে, ওয়েল এইগুলো নিয়ে যখন থ্রেড বেড ডিসকাশন হওয়ার পরে কতটুকু মানে আপনার গৃহীত হবে, কতটুকু গৃহীত হবে না, ফাইনালি মনে রাখতে হবে এটা তো পার্লামেন্টই পাস হতে হবে। যেমন ধরুন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আপনি বলছেন, এখন তো এক কক্ষ পার্লামেন্টই আছে, অর্থাৎ একটা পার্লামেন্টই আছে। আপনাকে পার্লামেন্ট নির্বাচন করতে হবে। পার্লামেন্ট নির্বাচনের পরে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তারা যদি মনে করেন বা তাদের যদি সেই সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা তাদের মানে নির্বাচনী প্লেজ অনুযায়ী তারা ইয়ে করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট যাবেন। কিন্তু তার আগে তো হচ্ছে না। আপনি যাই কি যায়, এবং ইউনূস সরকারের এই যে টোটাল বৈধতা, সেটা তো একটা প্রোক্লামেশনের মধ্য দিয়ে হবে না। আলটিমেটলি তো আপনার পার্লামেন্টে যেতে হবে, এটা র্যাটিফিকেশন করতে তো পার্লামেন্টে যেতে হবে। তো যে একটা প্রসঙ্গে আমি একটু পেছনে যেতে চাই, ববি হাজার যে মানে আপনার ঢাকা শহরের প্রাইম লোকেশনে দুটো ফ্লোরের কথা বলেছেন যে মানে বৈষম্যওয়ালাদেরকে দিয়েছে, যারা দিয়েছে ওটার একটা কালো ইতিহাস আছে ওইটার পেছনে। কালো ইতিহাসটা হচ্ছে ওই বিল্ডিং থেকে 5ই অগাস্টের আগে ছাত্র জনতার বিরুদ্ধে ওখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ওখানকার কর্তৃপক্ষ এই বিষয়ে তারা অ্যাকিউজড, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনার ওখানে দুটো দুটো ফ্লোর দেওয়া হয়েছে। একটু একটু নাম বললে কি সমস্যা আছে যে আসলে কারা দিচ্ছে? রূপায়ণ টাওয়ার, আমি তো বলেই দিলাম। এবং তারা তো বৈষম্য বিরোধী ছাত্র সমাজের তো ইয়ে মানে অফিস, তারা রূপায়ণ টাওয়ারই বসে, তারা বলেছেন। আমার জানা মতে বাংলা মোটরের ওখানে ওই বিল্ডিং থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। 5 তারিখের আগ পর্যন্ত 3, 4, 5 তারিখে ওই বিল্ডিং থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আওয়ামী গুন্ডা পান্ডারা তারা মানে ওই বিল্ডিং অবস্থান করে তারা এখানে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তো এই ঘটনার কারণে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে। তো সেই অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা এটা দিতেই পারে। কারণ আমার পলিটিক্যাল পার্টির তো এত বড় একটা মানে প্রাইম লোকেশনে আমাদের অফিস নেই, এত বড় স্পেশাল অফিস আমাদেরও নাই। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মানে ববি হাজার যেটা বলেছেন, এই সমস্ত ট্রাপের মধ্যে কেউ যাতে না পড়ে, তাহলে হবে কি মানুষের মধ্যে আন্দোলনকারী শক্তি, আন্দোলনের যারা কি বলে চালিকা শক্তি, তাদের সম্পর্কে মানুষের ধারণা ইতিবাচক হবে না। তো এই জায়গাগুলো আমাদের মানে সবারই ভাবনা, কারণ ইমেজ একটা ইম্পর্টেন্ট বিষয়। ইমেজ না থাকলে আপনার মানে কাজ হয় না। প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব ইমেজ লাগে। মসজিদি ইমামেরও যদি ভালো ইমেজ না থাকে, তার খুতবা কেউ অনেকে শুনতে চান না। তো সুতরাং দেখবেন যে অনেক বড় আলেম, যার অনেক নাম খ্যাতি, সারা রাত ভরে মানুষ ওয়াজ শুনতে যায় বিকজ অফ তার ক্রেডিবিলিটি। তো ক্রেডিবিলিটি একটা ইম্পর্টেন্ট বিষয়। রাজনৈতিক দল রাজনীতি করতে চাইলে ক্রেডিবিলিটির কথাটা মাথায় রাখতে হবে। জনগণ কি ভাবছে সেটা মাথায় রাখতে হবে। জনগণ মানে ঠিক জনগণের ভাবনার বাইরে যে কোনো কিছু আসলে অর্জন করা যায় না। এই জন্য আমি ববি আজাদের সাথে একেবারেই একমত যে সাময়িক ভাবে যারা আপনার বুদবুদ তুলেছেন, এই বুদবুদ মিলিয়ে যেত, কিন্তু খুব দেরি হবে না। ওই যে ইমরানের সরকারের কথা দেখবো, ওখানেও শাহবাগে লাখ লাখ মানুষ জমায়েত হতো, কেউ এটা নিয়ে যেত, ওটা নিয়ে যেত, খাওয়াতো। আমরা তো এমনি জাতি হিসেবে একটু আবেগপ্রবণ, তাই না? আবেগ নিয়ে যেত আমাদের খুব বেশিক্ষণ সময় যায় না। তো সুতরাং এখন যেটা যেটা দরকার, আমরা 31 দফা দিয়েছে, সরকার কি দিয়েছে, একমত হলেই তো হয়। বিষয়টা একমত হয়ে গেলে সেটার উপর নির্বাচন করতে অসুবিধা কোথায়? যে মোটা দাগে যে বিষয়গুলো যদি একমত হয়ে যায় পলিটিক্যাল পার্টিগুলো এবং অন্যান্য অংশীজন, শুধু পলিটিক্যাল পার্টি তো দেশটা না, অন্যান্য স্টেক হোল্ডার্সরা আছেন, তারা যদি এই ধরেন একেবারে এক থেকে কতগুলো ধারা অনুযায়ী 1, 2, 3 করে তারা যদি ধরেন 100টা পয়েন্টে যদি তারা একমত হন, একমত এবং জনগণের সামনে একটা ওয়াদা থাকবে, একটা ঘোষণা থাকবে, দ্যাট ইজ অলসো প্রোক্লামেশন কি, যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, জনগণ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদের প্রতি অর্পণ করে, তাহলে আমরা দায়িত্বভার গ্রহণ করে আমরা দেশকে এইভাবে পরিচালনা করবো। দ্যাট ইজ এ কমিটমেন্ট। এই কমিটমেন্টের বাইরে গেলে এবং আগামী দিনে আপনার যেন তেন ভাবে ক্ষমতা থাকার ধান্দা ফিকির চলবে না। মানুষ যখন একবার যখন মানুষ সরকারকে নামাতে শিখেছে, একবার যখন গণভবন দখল হওয়ার ব্যাপার জনগণ যখন তার মালিকানা প্রতিষ্ঠা করেছে, সুতরাং ভবিষ্যতে সরকারকে মাথায় রাখতে হবে জনগণ বারবার তার
মালিকানা প্রতিষ্ঠা করার ব্যাপারে পিছপা হবে না। ওটা মাথায় রেখে কিন্তু যদি মাথায় তো আসলে থাকে কমিটমেন্ট না, গুলো 90-ও এরকমটা ঘটেছে, এত বড় পরিসর না হলেও ছোট পরিসরে হলেও ঘটেছে, কিন্তু একটু ঘটেছে, তারপরে 90, আপনারাই মাথায় কতটা না রাখেন? না আমি আপনাকে বলি ওই সময়টা তো আমাদের সময়, হুম। মানে একেবারে দেরি মাঝে আমাদের প্রত্যক্ষ করার সময়, আমাদের সংগঠিত করার সময় আমরাই সেটা করেছি। ওই সময়তে এত বড় প্লেসেস, এত বড় আকাঙ্ক্ষা, এত বড় কিছু ছিল না। তখনই একটা তখনও সংকটটা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন হয়েছে। পলিটিক্যাল পার্টিকে যদি আমার দলের কথা যদি চিন্তা করেন, আমরা কিন্তু নির্বাচন আগ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় ব্যবস্থায় যাওয়ার কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি আমাদের ছিল না। কারণ দেশ আমাদের তো, আমাদের পার্টি তো শুরুই হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্য দিয়েই, তাই না? কিন্তু অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো বা যারা বিরোধী দলে ছিলেন, তারা চেয়েছিলেন যে সংসদীয় পদ্ধতিতে যাক। আমরা কিন্তু সংসদীয় পদ্ধতিতে গেলাম, তারা মাইনরিটি ইচ্ছা ইচ্ছা করলে আমরা নাও যেতে পারতাম। বিএনপির কিন্তু সেই আউটলুকটা আছে। বিএনপি ওই ধারণের বিষয়ে, আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলেন যে কোনো ভালো আইডিয়া যত ছোট দলের লোকই হোক না কেন, একজন নাগরিকেরও যদি একটা ভালো আইডিয়া থাকে, সেটা যদি দেশের জন্য, জনগণের জন্য উপকারে আসে, সেটা আমরা অ্যাডপ্ট করবো, অসুবিধা নাই তো। আমরা তো সবাই দেশটার ভালো চাই, তাই না? আমাদের জি, আমাকে নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই। আর দেওয়ার দায়িত্ব। প্রশ্নটা আমি ওখানেই করছিলাম যে যদি মানে রাজনৈতিক ঐক্যমত্য, ছাত্ররা যেমন বলে দিচ্ছে যে তারা সংস্কারের আগে বা ছাত্রদের বিচারের একটি আগে। অংশ, হ্যাঁ, ছাত্রদের একটি অংশ, ছাত্ররা না, ছাত্রদের একটি অংশ একটি বলে অংশ দিয়েছে মানে যেটা। আসলে ছাত্র বলতে এখন ওই বৈষম্য বিরোধী ছাত্রের প্ল্যাটফর্মটাই বোঝানো হয় রাজনীতিতে অন্তত। তারা যে মানে তারা যেভাবে করে অবস্থান দিচ্ছে, সরকারের যে অবস্থান, তাতে আসলে নির্বাচন নিয়ে তাদের এক রকমের অবস্থান, আর এদিকে আপনারা অন্যরকম অবস্থানে আছেন। ববি হাজদের কাছ থেকেও একটু এই বিষয়টা জানতে চাই যে আমি রাজনৈতিক ঐক্যমত্য। মিনিট নিতে পারি বলবেন, এখান বলবেন। থেকে? যেমন আপনি ছাত্রদের কথা বললেন, ওই ছাত্রদের মধ্যে তো ছাত্র ইউনিয়ন ছিল, তারা তো ওই নীতিতে, তারা ওই স্ট্যান্ডে অবস্থান করেন না। আমার দলের ছেলেরা ছিল, তারা ওই স্ট্যান্ডে হুম। অবস্থান করেন না। জামাতও ইমিডিয়েট নির্বাচন চেয়েছে, শিবিরও সেই স্ট্যান্ডে অবস্থান করেন না। সুতরাং যার যার স্ট্যান্ডটা কিন্তু মিন হয় 5 মাসে বদলে গিয়েছে। সুতরাং এটা কারোর সোল এজেন্সি না যে মানে নির্বাচনের পরেই, মানে আপনার কি বলে, সংস্কার করার পরেই নির্বাচন হতে হবে। এটা একটা একটা অংশের দাবি থাকতেই পারে। তাদের সে দাবি, তাদের সে সেন্টিমেন্টের প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে। তারা দল, তারা যদি ফেয়ার ওয়েতে দল করেন, সেটার প্রতি আমাদের মানে রেসপেক্ট আছে, কেন থাকবে না? জি। তো এই রাজনৈতিক ঐক্যমত্য বা জাতীয় ঐক্যমত্য হলেই তবে নির্বাচন 25-এর শেষে বা 26-এর মাঝামাঝি, বা যদি ববি হাজরাজ আপনি বলছিলেন এর মধ্যে আরও কথা যদি হয়ে থাকে যে আরও আগে, সেটি তো রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। তো এখানে যদি অনৈক্যটা এত স্পষ্ট হয় যে এটা অবাস্তব, অসম্ভব এরকম মন্তব্য, এবং যারা চাইবে এর আগে মানে নির্বাচন, বিচারের আগে নির্বাচন, সংস্কারের আগে নির্বাচন, বেইমান ইত্যাদি নানান রকম বিশেষণও দেওয়া হচ্ছে, নেতিবাচক বিশেষণও দেওয়া হচ্ছে, তকমাও দেওয়া হচ্ছে, তখন মানে নির্বাচনটি নিয়ে আমি আসলে যেটি ডক্টর রিপনকেও করছিলাম, নির্বাচন নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয় কিনা। রাজনৈতিক ঐক্যমত তো হলো না, নির্বাচন কবে হবে সেই বিষয়ে। জি, আমরা আশাবাদী যে ঐক্যমতে সবাই আমরা, মানে আসলে রাজনৈতিক ঐক্যমত মানে কি, রাজনৈতিক দলসমূহ সরকারের সাথে সবাই মোটামুটি একইভাবে আলোচনা করেছেন এবং রাজনৈতিক দলসমূহ সবাই একইভাবে যত শীঘ্রই নির্বাচন সম্ভব নির্বাচন দেখতে চান। এবং আমি রিপন ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে একটা নির্বাচন 90 সালেই পরিষ্কার হয়ে গেছে যে 3 মাসের ভিতরে দেওয়া সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকার অলমোস্ট 6 মাস সময় চলে গেছে। আরো 3 মাস আমরা ধরলাম, বা আরো 4 মাস ধরলাম, বা আরো 5-6 মাস ধরলেও আমরা ওই জুন, 5 মাস ধরলে আমরা জুন মাসে আসি। যেই কারণে আমি আপনাকে বলেছিলাম যে আমি মনে করি জুন মাসের ভেতরে দেওয়া সম্ভব, এবং সেই আলোচনাটা আমরাও করেছি। সো সেইখানে আরো লম্বা হবার কোনো কারণ নেই। এখন ঐক্যমত, ঐক্যমত কাদের ভিতরে ঐক্যমত? আমি জানি আপনি শুরুতে কিছু পোলস এর কথা বলেছিলেন। তো একদম শুরুতে একটা পোল, আমি এই মুহূর্তে ভুলে গেলাম কোন মানে কোন অর্গানাইজেশন পোলটা করেছিল, বাট ওই পোলটার মোডালিটির ভিতরে কিছু ফ্লস ছিল। যখন সেই পোলের ডিরেক্ট ইনফরমেশন গুলো আমরা পাই, মোডালিটির ভিতরে কি ফ্লস ছিল, অনেকগুলো ফ্লর ভিতরে একটা বড় ফ্ল ছিল যে ওই পোলের প্রশ্ন দিয়েই দেখা যায় যে প্রথম দিকের প্রশ্নের উত্তর দ্বিতীয় দিকের প্রশ্নের উত্তর সামঞ্জস্য ছিল না, এবং বোঝাই যাচ্ছিল যে পরের দিকে লিডিং প্রশ্ন করা হয়েছিল। আমি পোলিং এর সময়, মানে কোনো ধরনের আপনার কি বলেন, কোয়েশ্চেনিয়ার তৈরি করার সময় এটা খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নটা কত আপনার আনবায়াসড ভাবে করা হচ্ছে, কারণ প্রশ্নের ভিতরে একটা বায়াস চলে আসলে উত্তরের ভিতরে অটোমেটিক বায়াস চলে আসে। সো এরকম বেশ কিছু ফ্ল ওই অরিজিনাল পোলটার ভিতরে ছিল, ওই যে যেখানে বলা হয়েছে সবাই সংস্কার দেখতে চায়, নির্বাচন পরে দেখতে চায়। সো এই ধরনের আলোচনা আছে। এবং
শহুরে সমাজে এই ধরনের অনেক আলোচনা আছে যে সংস্কার আগে নির্বাচন পরে। এই আলোচনাটা কেন? কারণ গত 16 বছর আওয়ামী লীগ একটা ভয় সবার ভিতরে ধরিয়ে দিয়েছে রাজনৈতিক দল নিয়ে। রাজনৈতিক দল আসলে হয় জনগণের মাধ্যমে, জনগণ যখন একত্রিত হয় একটা পারপাস সার্ভ করার জন্য এবং সেটা নিয়ে যখন তারা নির্বাচনের জন্য কাজ করে, ওইটাই হয় রাজনৈতিক দল। তো রাজনৈতিক দল আসলে বড় দাগে যখন জনগণ একসাথে হয় সেটাকে রাজনৈতিক দল বলা হয়। তো রাজনৈতিক দলের বাইরে যে আপনি যখন কাজ করবেন তখন আপনি আসলে জনসম্পৃক্ত কাজ করছেন না। এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তাদেরকে স্নেহ জানাই, তাদেরকে অনেক আদর দোয়া জানাই এবং তাদের জুলাই অগস্টের তাদের কর্মকাণ্ডের জন্য তাদের শ্রদ্ধাও জানাই। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তারা অনেক তরুণ এবং তাদের জনসম্পৃক্ততা নেই। জনসম্পৃক্ততা কোনভাবে নেই? যে আপনি তাদের সাথে যখন দেখবেন, এবং দেখবেন তারা অনেক সময় হাজার হাজার তরুণরা তাদের সাথে আছেন, কিন্তু শুধুমাত্র তরুণরাই আছেন কিন্তু, এবং সব ধরনের তরুণরাও নেই। সো মনে করেন রিপন ভাই একটা কথা বলছিলেন যে ছাত্ররা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমিও কিন্তু ওনার সাথে পুরোপুরি একমত, ছাত্ররা না। এবং আমি আরো পরিষ্কার ভাবে বলতে পারি ছাত্ররা না, বিকজ আমি গত 16 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার কোনো ছাত্রছাত্রী এবং আমার অনেক ছাত্রছাত্রী অ্যাকচুয়ালি ওই যে আপনার জুলাই অগস্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক একটা জায়গায় সমন্বয়কারী রোলও প্লে করেছে, বড় বড় দাগে অনেক আত্মত্যাগ করেছে, অনেকভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সম্মুখে ছিল, বেশ কয়েকজন সমন্বয়কারীও ছিল। তারাও সব সব জায়গায় যে ইনাদের সাথে আছেন এখন তা না। তাহলে সব ছাত্ররা কোত্থেকে আসলেন? আপনি কয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে আপনি মাদ্রাসার ছেলেপেলেদের দেখেছেন? কয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে জুলাই অগস্টে যারা শুরুর দিকে সাপোর্ট দিয়েছিল তাদের অংশীদারিত্ব দেখছেন? সো এটা একটা সংগঠন, তরুণদের ছাত্রদের সংগঠন, এটা আমি মানতে রাজি আছি, কিন্তু একটা সংগঠন। ওকে, সো ওই একটা সংগঠন কি বললো? ওই একটা সংগঠন থেকে এসে যদি বলি বাকি কারোর জনসম্পৃক্ততা নাই, তাহলে তারা অবভিয়াসলি হতেই পারে যে তারা ঈদের দুষ্টমি করছে, বা তারা তরুণ, তাদের অভিজ্ঞতা কম, তারা আবেগী হয়ে একটা কথা ভালোভাবে যাচাই বাছাই না করে বলে দিচ্ছে। আমি দ্বিতীয়টা বেশি বিশ্বাস করি, যে তারা আসলে ভালো, তারা ভালো করতে চায়, তরুণ এবং আবেগী, তার জন্য তারা হয়তো অতি উৎসাহের সাথে বেশ কিছু কথা বলে দিচ্ছে, যেটা দেশের, তাদের বা বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোনোটাই হয়তো ভালো হবে না। দেখেন এই যে তাদের প্রোক্লেমেশনটা নিয়ে আসেন, যারা প্রোক্লেমেশনটা নিয়ে চেঁচামেচি করলো সরকারের ভেতর থেকেও, তারা তাদের কলিগস, মানে সরকারে যারা বসেন বা আপনার উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন সিনিয়র কলিগস, তাদের এই তরুণ উপদেষ্টা মন্ডলীরা আর ভার্সেস সিনিয়র কলিগ, তারা নিজেদের সিনিয়র কলিগসদেরকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছেন যে এই প্রোক্লেমেশনটা আসলে বাংলাদেশের দরকার। তাহলে তারা জনগণকে কিভাবে কনভিন্স করবেন? নিজের কলিগসদের যাদের সাথে বসে কাজ করছেন তাদেরকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের জনগণকে কিভাবে আপনারা তারা কনভিন্স করবেন? এবং তার বাইরে যে তারা বলছেন যে এটা যারা মানে না তারা দেশ বিরোধী, বা এটা যারা মানে না তারা গণতন্ত্র বিরোধী, এটা যারা মানে না তারা দেশের ভালো চায় না। তো এটা একেবারেই মানে কি বলবো, মানে অত্যন্ত দুঃখজনক যে তারা এইভাবে কথা বলছেন। বাট এটাও একটা পরিষ্কার পরিচয় যে তাদের অভিজ্ঞতা কম, তারা অনেক বেশি আবেগী। এবং দেশ, সরকার, জাতি পরিচালনার জন্য শুধু আবেগ দিলে হবে না ভাই, এখানে আসলে অভিজ্ঞতার দরকার, এখানে জ্ঞানের দরকার, এখানে পেশেন্সের দরকার, এবং অ্যাকচুয়ালি জনগণের জন্য কাজ করা দরকার, শুধু কাজ করার কথা বললে হবে না। সো এই জিনিসগুলো বোঝা দরকার। এই যে আমরা এখনো দেখছি, দেখেন এক একটা কমিশন ফর্ম হয়, এক একটা বড় বড় জায়গায় আলোচনা বা পলিসি মেকিং এর কাজ শুরু হয়, সেখানে একেবারে তরুণরা বসে। যে আমি এই গত 2-1 দিন আগে কোথায় খবরে না কোন একটা অপিনিয়ন পিসে পড়ছিলাম যে বাংলাদেশের রেলওয়ে সিস্টেম সংস্কার নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, এখানে 3 জন তরুণকে ঢুকানো হয়েছে। ভাই, রেলওয়ে জিনিসপত্র মানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে রেল লাইন বা এই যে জিওগ্রাফি কোন এলাকাতে যাবে, কেন যাবে, কিভাবে যাবে, রুট কি হবে, এইসব জিনিসপত্র তো আমি মনে করি আমি নিজেই মানে আমার এনাফ জ্ঞান নেই বা ধারণা নেই এগুলো এই একটা কমিটিতে বসা। এত বড় বিশেষজ্ঞ দরকার এইসব কমিটিতে। এখানে যদি আপনি এইচএসসি পাস, ফার্স্ট ইয়ার বিশ্ববিদ্যালয়, এসএসসি পাস বাচ্চাদের দিয়ে দেন, তারা কি বুঝবে এটা? কিন্তু তাদেরকে আপনি দিচ্ছেন যে না চেতনা ধারণ করতে হবে। ভাই, অফিসিয়াল কাজে চেতনা হয় না। আপনার বাবা যদি অসুস্থ হন, তার একটা কিডনি ট্রান্সপ্লান্ট, একটা হার্ট সার্জারি লাগে, আপনি ওই হার্ট সার্জারি ওই অপারেশন রুমের ভিতরে চেতনা দেখতে চান না, আপনি এক্সপার্টিজ দেখতে চান, ডাক্তার যে জানে এবং সঠিকভাবে অপারেশনটা করবে। একটা ক্লাস 10-এর বা একটা এইচএসসি পাস ছেলে বা মেয়ে যে বলবে এই এটা ভুল হচ্ছে, এটা চেতনার দিকে যাচ্ছে না, তাহলে আপনার বাবা আর বাঁচবে না। তো বাংলাদেশের রেলওয়ে সিস্টেম বাঁচাতে হলে বা পুরো দেশ জাতিকেই সঠিকভাবে বাঁচাতে হলে ভাই অভিজ্ঞতা প্রয়োজন। এবং বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি এগেন, ওনাদের সময় এখন আর বেশি দিন নাই, নির্বাচন চলে আসবে, তারপর ওনারা সুন্দর করে আলাদা ওনাদের যে অরিজিনাল জায়গায় ফিরে যাবে, দেশের জন্য আরো কাজ করবেন। বাট যে কয়দিন অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই কয়দিনের জন্য আমি ওনাদের প্রতি আকুল আবেদন জানাই যে ওনারা যারা মুরব্বী আছেন, তরুণদেরকে একটু সাথে নিয়ে একটু বোঝান
যে অভিজ্ঞতাটা কতখানি প্রয়োজন এবং তরুণদের এত উৎসাহী হয়ে কাজ করলে দেশের জন্য তারা এই তরুণরাই যে ভালো করতে চান সেটা আলটিমেটলি হিতে বিপরীত হবে, ভালো করতে পারবেন না। এই আচ্ছা, এই মানে মেসেজগুলো তরুণদের বা তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম যারা আসলে মানে ড্রাইভিং সিটেও ছিল যখন এই আন্দোলনটা হলো, তখন মানে গণ অভ্যুত্থানের সময়, তারা কি আসলে কোনো রকম ইনসিকিউরিটি, অনিরাপত্তা বোধে ভুগছে যে মানে এই প্রোক্লেমেশন বা নির্বাচন দেরি করা, তাদের মধ্যে কি কোনো অনিরাপত্তা বোধ হচ্ছে যে নির্বাচন হয়ে গেলে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় চলে আসলে তাদের সাথে ঠিক তারা যেভাবে চায় সেই আচরণটা হবে না, এরকম কোনো অনিরাপত্তা বোধ কি তাদের মধ্যে আছে বলে মনে করেন ববি হাজাদ? জি, এটা থাকতেই পারে, এটা থাকাটা স্বাভাবিক। মানে এটা তো হবেই না যে একটা নির্বাচিত সরকার যখন চলে আসবে তখন নির্বাচিত সরকার তাদের যে ম্যান্ডেট, জনগণ তাদেরকে যে ম্যান্ডেট দিয়ে যে কাজ করার জন্য এনে বসিয়েছে তারা সেই কাজ নিয়ে ব্যস্ত থাকবে। কাউকে এক্সট্রা চেয়ার দেওয়ার জন্য তারা ব্যস্ত থাকবে না। একটা নির্বাচিত সরকারের নিজেদের দায়িত্ব আছে। তো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথায় হাত বুলানো, জাতীয় নাগরিক কমিটিকে একটু আদর করে দেয়া, এটা তাদের মাথা ব্যথা থাকবে না। তারা এই জায়গায় আর থাকবেন না। এটা নিয়ে তাদের কিছু দুশ্চিন্তা থাকতেই পারে, কিন্তু সেই দুশ্চিন্তার জন্য বা সেই নিজেদের পজিশনটা ধরে রাখার জন্য দেশের লং টার্ম ক্ষতি করবেন, এইটা তো হতে পারে না। এইটা তো কেউ হতে দিতে পারে না। এবং এগেন ওই যে তারা বলছেন এবং যে আওয়াজগুলো তুলছেন, দেখেন বেশিরভাগ আওয়াজগুলোই কিন্তু অনৈক্যর আওয়াজ তুলছেন, যে যারা সংস্কারের আগে নির্বাচন চায় তারা খারাপ। সংস্কার কে করবে? যেই সরকারের মধ্য থেকে নিজেরা তারা একটা বেসিক আলোচনায় আসতে পারছেন না, যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে কোনো কিছু এখনো ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে, এবং এগেন আমি তাদের দোষারোপ করছি না, ওনাদের অন্তর্বর্তীকালীন সরকারের বহুত দুর্বলতা থাকে, সেই হিসেবে তাদের এগুলো পারার কথাও না, কিন্তু পারছেন না। তো তাহলে এগুলো পারছেন না, কিন্তু বাকি সব কিছু পেরে যাবেন, আরো কঠিন কঠিন জিনিস পেরে যাবেন। সিন্ডিকেট ভাঙতে পারছেন না, কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলবেন। মানে এই যে এই জিনিসগুলো আসলে কি বিশ্বাসযোগ্য? মানে সবারই তো একটু বাস্তবিক হওয়া প্রয়োজন। যেমন মনে করেন এখন যতভাবেই বলুক, প্রোক্লেমেশন নিয়ে আসুক, যাই কিছু নিয়ে আসুক, এটা বাস্তবায়ন তো ভাই নির্বাচনের মাধ্যমে হতে হবে। তো আপনার যদি এত এত ইচ্ছা থাকে এই জিনিসগুলো করার, তাহলে আপনিও নির্বাচন চান, নির্বাচনের জন্য এত ভালো করে ক্যাম্পেইন করেন যেন আপনাকে লোকজন বেশি ভোট দেয়, তাহলেই তো হয়ে গেল। আপনি বেশি ভোট পেলে তো যে ধরনের সংবিধান আপনি চান সেই ধরনের আপনি করতে পারেন। আর সেটা যদি না হয়, তাহলে আমরা সমমনা দল বিএনপি এবং আমরা এনডিএম এবং আরো যারা সমমনা দল আছে, আমরা সবাই মিলে বিএনপির নেতৃত্বে যে 31 দফা আমরা দিয়েছি, এবং এই 31 দফার নুয়ান্স যতগুলো রিফর্মস আছে সেগুলো তো আমরা অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ যে এই রিফর্মগুলো আমরা করব। তাহলে জনগণ যদি আমাদেরকে চুজ করে তাহলে আমরা এই রিফর্মগুলো নিয়ে আসবো, এটা তো পরিষ্কার। তাহলে এটা নিয়ে তো দুশ্চিন্তার প্রয়োজন নেই। স্পষ্ট। আমি একটু ভারত সীমান্তের যে একটা উত্তেজনা, বাংলাদেশ ভারত সীমান্তে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে, এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই। একটা হাত বোমা ছোড়া হয়েছে, 5 জন কৃষক বাংলাদেশে আহত হয়েছে, এরকম খবরও আসছে এখন। আমি তার আগে একটু, যেহেতু আমরা এই প্রসঙ্গটা শেষ করি, একটু কথা বলতে চাই যে ডক্টর আসাদুজ্জামান রিপন, মানে আপনাদের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে বা বিএনপির সম্পর্কে বলা হচ্ছে যে বিএনপি এখন চাইছে যে তারা নির্বাচনে গেলে তারা ক্ষমতায় আসলে বিরোধী দলে আসে, যেন আওয়ামী লীগ আসে, এইটা হচ্ছে বিএনপির একটা চাওয়া বা প্রত্যাশা। মানে এই প্রসঙ্গে কি বলবেন? বিশ্লেষকদের অনেকেই বলছেন, সেদিন দেখছিলাম প্রফেসর শাহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও এরকম একটি বিশ্লেষণ দিচ্ছেন। আপনাদের আসলে এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি বলবেন পাল্টা? ধন্যবাদ আপনাকে। আসলে সমস্ত কিছুর ভেতর পলিটিক্যাল ইনডিউসমেন্টের একটা ব্যাপার আছে। তো যারা এই ধরনের ভাবনা ভাবেন, এই গত 15 বছরে তো সবচেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত, আমাদের দল সবচেয়ে বেশি নিগৃহীত, আমাদের দলের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, কারাগারে গিয়েছেন, সাজা প্রাপ্ত হয়েছেন। আমাদের কোন দায় পড়লো? কেন দায় পড়বে যে আমরা আওয়ামী লীগকে রিহ্যাবিলিট করতে যাব? তারা তো একেবারে আমাদের গোড়ায় আমাদের হাত দিয়েছিল। আমাদের নেতা জিয়াউর রহমান এক্সিস্টেন্স, জিয়াউর রহমান আমাদের আমাদের তো আমাদের দলের ভাবমূর্তি, আমাদের দলের আদর্শিক নেতাই তো জিয়াউর রহমান। তার ভাবমূর্তি ডিমিনিশ করার জন্য আওয়ামী লীগ এখনো কোনো কাজ করে নাই, সবকিছু তো করেছে। তাকে তো পাকিস্তানি এজেন্ট বানানো পর্যন্ত বাকি রাখিনি। এটাও তো একজন রাজনৈতিক কর্মী, এই দলের কর্মী, সে আমাকে সবচেয়ে বেশি ব্যতীত করেছে। শুধু সেই দলটি যারা আমার নেতাকে যারা অসম্মানিত করেছে, অপমানিত করেছে, সেই দলের সাথে আমার আপোষের কোনো কারণ নেই। এটা তো খুব ক্লিয়ার কথা। আমি জানি না প্রফেসর শাহিদুজ্জামান উনি উনি কি সরলীকরণ করলেন। এখন আমরা যদি বলি নির্বাচন চাই, নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আপনার কি বলেন মানে ফর্মালি নিষিদ্ধ না হবে, তারা তো নির্বাচনে অংশ নিতেই পারে। যেমন আপনার খেয়াল আছে 1979 সালে
1979 সালে যখন জাতীয় সংসদ, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হলো বাংলাদেশে, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, করে তো সেখানে মধ্যে তারা 38টা বা 39টা সিট তারা পেয়েছিল, তাদের বিরোধী দলের নেতা ছিলেন মিস্টার আসাদুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব। তো সুতরাং আপনারা আওয়ামী লীগকে যাদের এত আশঙ্কা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তো পারেন, তাহলে তো লেঠা চুকে যায়। আমাদের মানে কাঁধে এটা না চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, সোজা কথা। যদি এটা যেহেতু এটা চাচ্ছেন করে দেন। আর ওই যে ববি হাজত একটা কথা বলেন, এটা যারা করবে না তারা দেশের শত্রু, মুক্ত, এগুলো তো হাসিনা মার্কা কথাবার্তা। হাসিনা ওবায়দুল কাদের যে ভাষায় কথা বলতো, তাদের মধ্যে এই ধরনের একটা অ্যাটিচিউড আছে। হাসিনা কি বলতো, যারা উন্নয়ন চায় না তারা দেশের শত্রু, যারা এইটা চায় তারা মানে মানে পাকিস্তানের এজেন্ট, যারা ওইটা চায় তারা অমুকের এজেন্ট, এইসব কথাবার্তা শেখ হাসিনা বলতো, এসব কথাবার্তা ওবায়দুল কাদের বলতো। আমাদের তরুণ সমাজের কাছে তো আমরা মানে হাসিনার পেতাত্তা তাদের উপর ভর করি, এটা তো নিশ্চয় আমরা চাইবো না, তাই না? আমি ববি আজাদের সাথে ভেরি মাচ একমত। উনি যেটা বলেছেন, তারা যা চাচ্ছেন, তারা যে কথাটি বলছেন, আমার তো মনে হয় না তাদের চাওয়ার সাথে আমাদের চাওয়ার একটা বিস্তর ফারাক আছে, তা আমি মনে করি না। তারা সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি। তারা কি নতুন কোন সংস্কারের কথা বলেছেন? আমাদের দলের তরফ থেকে তো 31 দফার কথা বলেছি। আমার জানা মতে আদার দেন গভর্নমেন্টের সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের বাইরে তরুণরা তারা নিজেরা কোনো কিছু সংস্কারের কথা বলেছেন বলতে আমার জানা নেই। আপনি কি শুনেছেন কিনা আমি জানি না, তারা এখন শুনেছেন এটার কি আসলে? বাস্তবায়ন চাচ্ছে, তারা এখন বলছে এটার বাস্তবায়নও এই সরকারের হাতে থাকতে হবে। তাদের দাবিটা এটা, সংস্কারের নতুন আইডিয়া হয়তো তারা দিচ্ছে না, কিন্তু তারা এই বাস্তবায়নটা চাইছে। মানে তরুণদের কাছ থেকে যেমন একটা ডক্টর ডক্টর রিপন এই 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 যে তরুণদের কাছ তারা থেকে যেমন একটা একটা মানে আপনাদের সাথে একটা মত বিভেদের জায়গা দেখা যাচ্ছে, বা একটা দূরত্ব বাড়তে দেখা যাচ্ছে বিভিন্ন মত কেন্দ্র করে বা বিভিন্ন প্রসঙ্গকে কেন্দ্র করে, মানে নানান দিক থেকেই আপনাদের বিরুদ্ধে, আমি বলছি বিএনপির বিরুদ্ধে এরকম মন্তব্য আসছে যে, যেমন আমরা জামাত ইসলামের কাছ থেকে শুনেছিলাম যে এক জালিমকে বিদায় করেছি আরেক জালিমকে আনাবার জন্য নয়, বা এক তরুণরা বলেছিল এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে আরেক ফ্যাসিস্টকে আনার জন্য না। তারপরে বিভিন্ন ইসলামিক দল আজহারিকে যেমন দেখলাম। এদের মধ্যে, একটু তরুণদের মধ্যে শেষ একটা করি প্রশ্নটা, আপনি আমাকে নিশ্চয়ই পুরোটাই বলবেন ডক্টর রিপন, যে তরুণদের আজহারি যেমন বলছে, আমি একটু শেষ করি প্রশ্নটা। তারা বলছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। চরমনায়ের পীর মুফতি রেজাউল করিম তিনি বলছেন যে তারাও আপনারা যে দ্রুত নির্বাচন চাচ্ছেন তার সমালোচনা করে বলছে, আপনারা মনে করেন আপনারা অনেক তালগাছ হয়ে গেছেন, আসলে আপনাদের পায়ের নিচে মাটি সরে গেছে, মানুষ চাঁদাবাজ দখলদারি খুনিদের দেখতে চায় না। মানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক দলগুলোর মধ্যে বা নেতাদের মধ্যে এরকম মনোভাব কেন? ধন্যবাদ। এটা তারা বলতে পারবেন তাদের মনোভাব কেন। আমি যদি বলতে চাই চরমোনাই, তো সেই চরমোনাই তারা আপনার আওয়ামী লীগের অধীনে বহু নির্বাচনে অংশ নিয়েছেন, মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন, সবকিছু তারা করেছেন, করে দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ব্যবস্থাটাকে তারা বরং জায়েজ করেছেন। এইসব ব্যবস্থা না করলে আওয়ামী লীগকে আমরা যেভাবে নির্বাচন বয়কট করা শুরু করছিলাম, চরমোনাই সাহেবরাও যদি আপনার এই ধারাটা অনুসরণ করতেন, তাহলে আওয়ামী লীগের সরকারের বিদায় হয়তো আরো আগে হতো। বরং এদের ওই অ্যাক্টিভিটির কারণে আওয়ামী লীগ সরকার প্রলম্ব করেছে। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কার পায়ের তলায় মাটি আছে কি না আছে এটা তারা খুব ভালো করে জানেন। শুক্রবার দিন একটা জমায়েতের ডাক দিলে জুম্মার দিনে জমায়েত করা আর সারা সারা সপ্তাহ জমায়েত করা তো এক জিনিস না, গেল এক। তো এখন আপনার এই আমি কোনো অনৈক্যের কথা বলবো, আর জামাতের যে টোন, আজহারী সাহেব নিজে যে এসে এত কথা বললেন, আজহারী সাহেব নিজে 1 বছর আগে ভেগে গেলেন কেন? উনিও তো ভেঙে গেছেন, মানে নিজে নিরাপত্তার কারণে উনি তো দেশে থাকতে পারেননি। তো সুতরাং একটা চাপে, একটা ফ্যাসিজমের চাপের মধ্যে তো আমরা কম বেশি সবাই ছিলাম। সুতরাং একটা মুক্ত অবস্থার মধ্যে এখন আমিও কথা বলছি, আপনি কথা বলছেন, আজহারী সাহেব কথা বলছেন। আজকে এইভাবে বিষয়গুলো নেওয়া বোধহয় ঠিক হবে না। যেই দলটি গত 15 বছর রিলেন্টলেসলি ফাইট করেছে, তাই না, এই এই দলটির পেছনে জনগণের মানে শক্তি ছিল, জনগণের সমর্থন, সেটা তো অপ্রকাশিত না। সুতরাং এই কথাগুলো কেন মানে তারা বলেন? আবার জামাতের কথা আপনি যে উদাহরণ টানলেন, আমি তো আবার পরক্ষণে আবার যদি আপনি আরো জামাতের স্টেটমেন্ট দেখেন, সেখানে দেখবেন দ্রুত নির্বাচন দিতে, এই স্টেটমেন্টও জামাতের আছে না? আছে তো। আবার জামাতের কোনো কোনো স্টেটমেন্টের সাথে আমাদের তরুণদেরও কিছু কিছু বক্তব্যের কনোটেশন আছে, তাদের সুরে সুর মিলে। আমি কি তাদেরকে বলবো এরা জামাতের আরেক পিঠ? তা তো বলবো না। আমি বলতে চাচ্ছি যে মানে কোন সময় কোন প্রেক্ষিতে তারা বলছেন। এখন বিএনপি যেহেতু প্রধান রাজনৈতিক শক্তি, যদি নির্বাচনী রাজনীতি বলেন, ক্ষমতার রাজনীতি বলেন, সুতরাং মানে বিএনপি কে ধরেই তো আপনার যারা প্রতিপক্ষ, একটা তো আপনার শত্রু মিত্র নির্ধারণ করতে হয় না? খেলায় তো শত্রু মিত্র নির্ধারণ থাকে, রাজনীতিও তাই, যুদ্ধও তাই। তো সেখানে তারা স্বাভাবিকভাবে মানে বিএনপি কে কল্পিত বিএনপিকে শত্রু শত্রু ভেবেই হিসেবে নেই, ধরে শত্রু নিয়েছে। শত্রু
এই তারা কথাবার্তা বলছেন। মানে রাজনীতিতে তো সবাই আমাদের মতের হবেন, পথের হবেন, তা তো আমরা মনে জি, করি না। স্পষ্ট। আমরা একটু ওই শক্তিশালী প্রসঙ্গটাতে যাই, যেটা নিয়ে কথা বলব বলছিলাম যে সীমান্ত প্রসঙ্গে ববি হাজার, আপনার কাছ থেকে একটু শুনে নিই যে যেই উত্তেজনা দেখা যাচ্ছে, মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে দুই দেশের মানুষ কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে, বা সেই প্রসঙ্গে এটিকে আসলে কিভাবে দেখছেন? আমি দেখছিলাম যে মানে কিছুক্ষণ আগেই ভারত সীমান্ত থেকে হাত বোমা নিক্ষেপ করা হয়েছে, 5 জন বাংলাদেশি কৃষক আহত হয়েছেন, এরকম খবরও আসছে। মানে উত্তেজনাটা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি লাস্ট নিউজ স্টিকারে যেটা দেখলাম যে এটা নিয়ে অলরেডি একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং জিনিসপত্র শান্ত হয়ে গেছে বা হওয়া শুরু হয়েছে, লাস্ট যেটা আমি নিউজ স্টিকারে দেখলাম। তবে এখন ভারত বাংলাদেশ সম্পর্ক যেন যে মানে যেমন একটা সর্ট অফ অতি অতি নিচু একটা সময় দিয়ে যাচ্ছে, হুম। এটার কারণে অনেক ধরনের সর্ট অফ ঝামেলায় সৃষ্টি হবে। ভারত এ ধরনের উদ্যোগও নিয়েছে, বর্ডারে কাঁটাতারের বেড়া, আরো বেড়া, ওই যে ট্রাম্প সাহেব যেমন মেক্সিকোতে ওয়াল বানাবে, ভারতের বিজেপির বড় বড় নেতারা ওই ধরনের ওয়াল টাইপের রেটরিক বাংলাদেশ নিয়ে বলা শুরু করেছেন। এবং অবভিয়াসলি এটা মানে মানা ছাড়া কোনো উপায় নেই যে সর্ট অফ ওই যে বাংলাদেশের ইতিহাসে হয়তো দিস ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট সর্ট অফ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ওয়ান অফ দ্য লোয়েস্ট পয়েন্টস এভার। ওই 75-এর তো ওই সময় কিছু ছিল, বাট লোয়েস্ট পয়েন্ট এভার। তো ওই জায়গাটার কিন্তু কিছু প্রতিফলন এগুলো হচ্ছে। এবং আমাদের বর্ডার যে সবসময় পিসফুল ছিল তাও না। মানে গত 15-16 বছর এই যে আওয়ামী লীগের সরকারের আমলেও অন অ্যাভারেজ 50 to 58 ডেথস অন দ্য বর্ডার, মানে ডেথ তো আসলে বলা ভুল হবে, বাংলাদেশি জনগণ বা নাগরিকের মার্ডার্স বাই বিএসএফ, বিএসএফ এর দ্বারা পরিচালিত হত্যা 50 থেকে 58 প্রত্যেক বছর ছিল, এটা অ্যাভারেজ ছিল। আই থিঙ্ক 54 ওয়াজ দ্য অ্যাভারেজ, আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, বাট অ্যারাউন্ড 54 প্রত্যেক বছর, মানে টানা এই যে 16 বছর। সো এটা যে একদম নতুন ঘটনা তা না। এবং এখন যেহেতু সব ধরনের সম্পর্ক ইজ এট এ লো, এগুলো হতেই পারে রেসপন্সিবল ফর দিস, বাট এই পার্টিকুলার চাঁপাইনবাবগঞ্জের এই পার্টিকুলার ঘটনাটা বোধহয় এখন একটু দমে এসছে। তবে যে ধরনের ওই যে সাউন্ড গ্রেনেড বা যা যা নিক্ষেপ করা হয়েছে সেগুলো বোধহয় মানে আপনার ইন্টারন্যাশনাল ল অ্যান্ড হোয়াট নট ফর বর্ডার কন্ট্রোল এগুলোর বিরোধিতায় যায়। সো আমি আশা রাখবো যে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে এটা নিয়ে আওয়াজ তোলা হবে, বাইল্যাট্রালিও আওয়াজ তোলা হবে, মাল্টিল্যাট্রালিও এটা নিয়ে আওয়াজ তোলা হবে, যে এই জিনিসগুলো যেন সামনে যেয়ে না হয়। জি, ডক্টর রিপন, এই সম্পর্কে আপনার কি মন্তব্য? এবং সাথে সাথে কি, আচ্ছা এটা একটু শেষ করে নিই, তারপরে পরেরটা পরেই আসি, আমি একটু জেনে নিই এই বিষয়ে আপনার মূল্যায়ন কি। দেখুন, আসলে ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা কম বেশি সবসময় ছিল। এবং, ববি হাজার যেটা বলেছেন, প্রতি বছরই আমাদের মানুষজন তারা ভারতীয় বিএসএফ এর হত্যাকাণ্ডের শিকার হতো, এটা এটা সত্য। এবং তারা অনেকটা একতরফা ভাবে অনেক পদক্ষেপ গ্রহণ করত, কারণ বাংলাদেশে প্রতিবাদ জানানোর মতো কোনো বৈধ নির্বাচিত সরকার, জনগণের সরকার ছিল না। এবং শেখ হাসিনা তো মানে বলতে পছন্দই করতেন যে ভারতকে এত কিছু দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। এখন সমস্যাটা হচ্ছে কি, ভারতের পছন্দে সে শেখ হাসিনা এখন বাংলাদেশের ক্ষমতায় নেই। এটি হচ্ছে মানে ভারতের মাথা ব্যথা। সুতরাং এক ধরনের ডিস্টেবিলাইজেশন প্রসেস ভারতের মানে পক্ষ থেকে আছে বলে আমি মনে করি। এবং তারা সরকারকে একটা অস্বস্তির মধ্যে রাখতে চায়, একটা টেনশন মানে ক্রিয়েট করতে চায়। এবং ভারতের সেনা, যেটা আমি শুরুতেই কথা বলেছিলাম, ভারতের সেনাপতির বক্তব্যর মধ্য দিয়েও সেটার একটা মানে রিফ্লেকশন ঘটে। সেজন্য বলেছি যে বিপদ তো আছে। বিপদটা হচ্ছে জাতীয় নিরাপত্তার সংকটও আছে। যারা আমরা রাজনীতি করি এবং দেশ পরিচালনা, যাদের আমাদের আমাদের যাদের অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি, আমরা সেই জাতীয় নিরাপত্তার খাতেও, সেই প্রশ্নেও আমরা মনে করি দেশে একটা নির্বাচিত সরকার দ্রুত আসা দরকার। এবং সেটাই তার মানে আবার এই কথাটা আবার অন্যদের জন্য বলতে চাই যে মানে নিশ্চয়ই সংস্কার ব্যতি রেখে যেন তেন একটা নির্বাচন না, জনগণের কাঙ্ক্ষিত যে মানে স্বপ্ন আকাঙ্ক্ষা যেটা আছে সেটা ধারণ করি আমরা 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। 90 সালেও সেটা আমরা সম্ভব করেছি এরশাদ সরকারের পতন ঘটানোর মধ্যে দিয়ে। হুম। তখন তো তো সংবিধান ছিল সেই না। সেই নির্বাচন হলে, সেই নির্বাচন হলে যেটি আপনি বলছিলেন যে ভারতের সাথে সম্পর্ক একদম তলানিতে এখন চলে যাচ্ছে, বা আপনাদের দুজনই যে আপনাদের বক্তব্যে আসছিল, সেখান থেকে কি উন্নত হবার জায়গা আছে, সম্ভাবনা দেখেন? না, ভারত যে পয়েন্টটি বলতে চায় সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছেন যে তারা একটা দেশে একটা নির্বাচিত সরকার থাকলে তারা ইলেক্টেড গভর্নমেন্ট টু ইলেক্টেড গভর্নমেন্ট তারা এইভাবে তারা ডায়ালগ ওপেন করতে চান বা কমফোর্ট ফিল করেন, এটা তারা বলতে চান। অবভিয়াসলি যখন একটা জনগণের সরকার ক্ষমতায় থাকে
তখন সেই সরকারের দায়িত্ব থাকে জনগণকে রিপ্রেজেন্ট করা, জনগণের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করা, এবং সারা পৃথিবীতে সেই গভর্নমেন্টের একটা লেজিটিমেসি থাকে। আপনি দেখবেন যে মিশরে যখন অভ্যুত্থানটা হলো, ওখানেও কিন্তু আপনার সিসি আল ফাত্তা যখন টেক ওভার করলেন, তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা বলে দিল যে দ্রুত এই সরকার নির্বাচনের দিকে যাবে। তারা কিন্তু টেক ওভার গভর্নমেন্টকে এই ম্যান্ডেট দিয়ে দেয়নি যে মানে আপনার বছরের পর বছর তোমরা চালিয়ে যাবে। একটা নির্বাচিত সরকারটাই হচ্ছে ইমিডিয়েটলি একটা ঘটনা, যদি আপনার সেটা অভ্যুত্থান হোক, একটা টেক ওভার হোক, আলটিমেটলি কিন্তু আপনার মানে ফলটা হচ্ছে আপনার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের স্ট্রেংথটা থাকে, ওই নির্বাচিত সরকারের মধ্যের লোকজনগুলো যতটা আপনার মানে প্রজ্ঞাবান থাকেন। আমাদের বর্তমান উপদেষ্টাদের মানে প্রজ্ঞা নিয়ে আমার কোনো ঘাটতি নেই, তাদের ক্ষেত্রে মানে নিঃসন্দেহে প্রজ্ঞা আছে, তারা অনেক সম্মানিত মানুষ, প্রজ্ঞাবান মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পলিটিক্যাল প্রুডেন্স একটা আলাদা জিনিস। পলিটিক্যাল প্রুডেন্স থাকলে আপনি পলিটিক্যাল ক্রাইসিস গুলো, পলিটিক্যাল স্টেলমেন্ট গুলো যেভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন, সেটা কিন্তু অন্যদের পক্ষে সেটা সম্ভব না। তার মানে এরকম যে আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই বিষয়গুলোর অ্যাপ্লাই করে অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা, নানান কিছু তার মিশ্রণে সম্পর্কের একটা উন্নতি হবে বলেই ধারণা করা যায়। নিশ্চয়ই সেটা আমাদের দায়িত্বের মধ্যে। আরেকটা একটু জানি, একদিন পরেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক হতে যাচ্ছে। বাইল্যাটারালি এন্ড মাল্টিল্যাটারালি, আপনি জানেন যেমন রোহিঙ্গা ইস্যুর কথা যদি বলি, হ্যাঁ, রোহিঙ্গা ইস্যুটাকে বাইল্যাটারালি এটাকে করে দেওয়া হলো, ডাইলুট করে দেওয়া হলো। আমাদের দলের পক্ষ থেকে ছিল রোহিঙ্গা ইস্যুটা মাল্টিল্যাটারালি আমরা এটাকে সেটেল করতে চাই। তো যখন দেশে একটা ক্রাইসিস হবে, একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, সে যদি মনে করে ওয়েল এটা বাইল্যাটারালি সলভ করা সম্ভব, তাহলে বাইল্যাটারালি করবে। আবার যদি মনে করেন বাইল্যাটারালি তাকে আমি বাগে আনতে পারবো না, তখন আমি মাল্টি পার্টি অর্থাৎ অন্যান্য দেশগুলোকে সাথে নিয়ে মাল্টি মাল্টি পার্টি স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমি জায়গায় যাব। এটা একটা পলিটিক্যাল পার্টি যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তার যতটা ইন্টারন্যাশনালি যতটা রিস্ক থাকে, একটা নন ইলেক্টেড গভর্নমেন্টের সীমাবদ্ধতা তো আছে। সেই সীমাবদ্ধতার কারণেই সেটা সম্ভাবনা। তবে অ্যাট দ্য সেম টাইম আমরা এটা মনে করি যে আমরা মানে উত্তেজনা হ্রাস করতে চাই। নিঃসন্দেহে আমরা মানে স্পষ্ট। প্রতিবেশী। ডক্টর রিপন, আমার মনে হয় এই জায়গায় আপনার বার্তা একদমই স্পষ্ট। একটু এখানে আসি যে একদিন পরেই ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। মানে তার এই নির্বাচিত হওয়া, তার ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতেও এটা নিয়ে নানান রকম ধারণা বা বিবেচনা রয়ে গেছে বাংলাদেশে। এখন ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন, কোনো পরিবর্তনের জায়গা কি আছে? ট্রাম্প মানে যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশ, এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মাথায় অনেক রকম ধারণা আসলে কাজ করে। ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন, কোনো পরিবর্তন বা কোনো রকম প্রভাব বাংলাদেশেও আসতে পারে নির্বাচন রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ট্রাম্প কিন্তু একেবারে তার নিজের স্বার্থ, তার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট, সেটাই হওয়া উচিত, নিজের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে সে ওয়ার্ক করবে না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, ভারতের মোদি সাহেব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনি ভারতীয়দের উদ্দেশ্যে একটা মিটিং এ বলেছিলেন ফের বি দরকার ট্রাম্প কে সরকার। খেয়াল আছে নিশ্চয়ই আপনার? যিনি বলেছিলেন ফের বি দরকার ট্রাম্প কা সরকার, মানে হিন্দি ভাষায় তিনি বলেছিলেন। সেই মোদি সরকারের সাথে কিন্তু আপনার ট্রাম্পের ক্ষমতা আসার আগে কিন্তু সম্পর্কটা খুব ভালোর দিকে যাচ্ছে না। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন। সেটা হলো আপনার ডলারের প্রভাবকে হ্রাস করার জন্য ব্রিক্স কান্ট্রিজ গুলো যেভাবে অ্যাটেম্প নিচ্ছে, সেটা ট্রাম্পের খুব মানে পছন্দ হয়নি। তিনি তার লাস্ট তার ট্রুথ সোশ্যালে তিনি কমেন্ট করেছেন, পারলে আরেকটা বেকুব খুঁজে বের করো, মানে অর্থাৎ আমি তো তোমাদেরকে অনেক দিয়েছি, আরেকটা বেকুব খুঁজো। তো এখন পরে এটাও দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইনামিক্স আসলে ডিফারেন্ট। আজকে আপনার যে শত্রু কালকে সে আপনার মৃত্যু হতে পারে। যে চীন এবং ভারতের সাথে এত বৈরিতা, এত বৈরিতা, এখন দেখা যাচ্ছে ভারত কিন্তু চীনের দিকেও ঝুঁকছে, অর্থাৎ চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নিয়ে মানে তারা একসাথে চলার চিন্তা করছে। সুতরাং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইনামিক্সটা কোন জায়গায় যে ঠেকবে এটা বলার কোনো কারণ নেই। তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। অ্যাজ এ হোল আমেরিকানরা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পছন্দ করে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট পছন্দ করে। সেই ধারা থেকে মার্কিন জনগণ, মার্কিন কংগ্রেসম্যান আমরা দেখেছি যে সেটা রিপাবলিকান বলেন ডেমোক্র্যাট বলেন যারাই বলেন না কেন, তারা নির্বাচিত সরকারের বেলায় তারা কখনো ছাড় দেননি। এই ব্যাপারে তারা সবসময় মানে মানে শক্ত অবস্থানই তারা ছিলেন। তো বাংলাদেশে ভারতের মধ্যে তো একটা মানে ভাবনা আছে এটা, যে আপনার মানে আমেরিকা একটা রেজিম চেঞ্জের মানে নায়ক
হিসেবে পালন করছে বাংলাদেশকে কেন্দ্র। আপনি যদি বলেন প্রভাব পড়বে কিনা, ইয়েস, বাংলাদেশকে নিয়ে আমেরিকার এবং ভারতের মধ্যে একটা টানাপোড়েন আছে। মানে অ্যাজ সাচ আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া যে রিপোর্টগুলো করেছে, সেই রিপোর্টগুলো যদি প্রজেক্ট সিন্ডিকেটের একটা রিপোর্ট আমি পড়লাম, সেখানে এমনই আভাস দেয়া আছে। তো সুতরাং মোদী সরকারও যে মানে আপনার ট্রাম্পের সাথে খুব কমফোর্টেবল আছে, কারণ আমার সাথে যখনই আমি মিলাই তখন ভারতের সাথে আমাকে মিলাইতে হয়। আমি কমফোর্টেবল আছি কিনা তখন দেখতে যে ভারতও কমফোর্টেবল আছে কিনা। আমার কাছে যেটা মনে হয় যে ভারত নিজে এখন কমফোর্টেবল না। সুতরাং বাংলাদেশের জন্য খুব বেশি বিপদ নেই, বাংলাদেশে নিরাপত্তার খুব সংকট নেই। নিরাপত্তার সংকট মানে একটাই, ভারত কমফোর্টেবল হলে বাংলাদেশের জন্য সুবিধা, নাকি ভারত কমফোর্টেবল না হলে বাংলাদেশের জন্য সুবিধা? ওয়েল, আপনি যদি খুব সোজা সাপটা জিজ্ঞেস করেন, আমি তো আমার জাতীয় স্বার্থটাই দেখব। আমি দেখবো যে আমি কমফোর্টেবল কিনা। কে ডিসকমফোর্টে আছে সেটা আমার দেখার বিষয় না, আমি কমফোর্টেবল জোনে আছি কিনা। আমি মনে করি যে আমাকে নিরন্তর চেষ্টা করতে হবে আমার দেশকে কমফোর্টেবল জোনে নিয়ে যাওয়ার জন্য। ববি হাজার, আপনার কাছ থেকে একটু শুনি। তার মধ্যে আবার একটা জিনিস দেখছিলাম যে ট্রাম্পের অভিষেকে সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি আমন্ত্রণ পাননি। জি, ট্রাম্প সাহেবের দ্বিতীয় টার্ম। আমরা আমেরিকান পলিটিক্স এতটা ফলো করি না, কারণ আমাদের নিজেদের এত কিছু কাজ আছে, এত আসলে আমি আমাদের পলিটিক্সের কথা কিন্তু জানতে চাচ্ছি যে আমাদের রাজনীতিতে আমি জানি সেখানের একটা প্রভাব আছে সেই জায়গায় ফ্যাক্টর কি, যে মনে করেন ট্রাম্পের পলিসি কি কি হতে পারে সেটার একটা বড় দাগে যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমেরিকান পলিটিক্স আরো ভালোভাবে দেখতে হবে। কারণ ট্রাম্প আসলে সে যেটা হতে চায়, সে পপুলার পলিটিশিয়ান, সে একটা পপুলিস্ট আর কি। সো পপুলিস্ট হলে তার যে ভোট বেস, তার যে কনস্টিটিউয়েন্টস আছেন, সেই কনস্টিটিউয়েন্টসদেরকে খুশি করা তার সবচেয়ে বড় কাজ। সো তার ফোকাস থাকে সবসময় তার কনস্টিটিউয়েন্টস, এবং তার কনস্টিটিউয়েন্টস খুশি করবার জন্য অনেকে যারা মনে করেন ইনস্টিটিউশনালি পছন্দনীয় না, মানে সরকারি ইনস্টিটিউশনস এর কাছে, সো যেমন ফরেন পলিসি ইনস্টিটিউশন তুলসী গাবার্ডকে যদ্দূর আমি জানি খুব বেশি পছন্দ করে না, কিন্তু ফরেন পলিসি মানে ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ট্রাম্প সাহেব বসিয়ে দিয়েছেন তুলসী গাবার্ডকে। উল্টো দিকে আবার মনে করেন যে কোনো কমার্শিয়াল পলিসি অ্যান্ড ওয়াটনরের একটা বড় ওয়াচডগের জায়গায় বসিয়ে দিয়েছেন ইলন মাস্ক সাহেবকে। এবং ইনস্টিটিউশন কোনোটাই, সরকারি ইনস্টিটিউশন ইনাদেরকে মানে পার্সন ওয়াইজ বা দায়িত্বশীল হিসাবে পছন্দ করেন না। সো ওই জায়গা থেকে ট্রাম্প সাহেবের প্রত্যেকটা মানে যা যা কাজ ইতিমধ্যে করেছেন, এর মধ্যে যে উনি গ্রিনল্যান্ড দখল করবেন বলেছেন, কানাডা দখল করবেন বলেছেন, এবং এগুলো সব পপুলিস্ট রেটরিক উনি ব্যবহার করছেন। তো এই পপুলিস্ট রেটরিকের দিকে গেলে বাংলাদেশ আসলে বড়ভাবে উনার কোনো ফোকাস হবে পলিসিতে, এটা ইতিমধ্যে মনে হচ্ছে না, কারণ উনার আরো বড় পপুলিস্ট ফোকাস থাকবে। আবার একই সাথে সে বাংলাদেশকে ইসলামের লেন্সে দেখতে পারে, তার স্পেশালি মিডল ইস্টার্ন ইসলাম, নট ইসলাম, মিডল ইস্টার্ন ইসলামের লেন্সে দেখতে পারে। মিডল ইস্টার্ন ইসলামের লেন্সে যদি দেখে, তাহলে সেটা নেতিবাচক এফেক্ট আসতে পারে। তবে বাংলাদেশে ওই যে একটা পপুলার পলিটিক্সে বাংলাদেশের ভিতরে যে একটা শুরু করা হয়েছিল যে না বাইডেন ছিল আওয়ামী লীগ বিরোধী এবং ট্রাম্প হলো আওয়ামী লীগের বন্ধু, ট্রাম্প হবে আওয়ামী লীগের বিরোধীদের শত্রু, এই ধরনের বাজে প্যাচালের আসলে কোনো জায়গা নেই। হ্যাঁ, মানে এটা আসলে মানে একেবারেই অস্বাভাবিক আলোচনা, এগুলো রিলেটেড ট্রাম্প সাহেবের সরকারের বা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই। তবে বাংলাদেশ পলিসি ওভারঅল, ট্রাম্প সাহেবের চায়না ট্রেড পলিসি কি হবে, যেটা হয়তো আক্রমণাত্মক হতে পারে, সে আক্রমণাত্মক বা চাইনিজ ট্রেড পলিসি যদি হয়, সেটা বাংলাদেশের জন্য আরো সুবিধাজনক হতে পারে, ইতিবাচক হতে পারে। সেই জিনিসগুলো আসলে ট্রাম্প সাহেব অফিস নেবার পর যখন পলিসি বাস্তবায়নের কাজ শুরু হবে তখনই বোঝা যাবে, তার আগে বোঝা খুব মুশকিল। তবে যেগুলো বড় দাগে আলোচনা আছে, ওই যে প্রো আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, এইসব জিনিস আসলে কোনো আলোচনার বিষয় নেই, এগুলো মিথ্যা রিটরিক বাংলাদেশে বারবার চালু করা হয়। জি, এর মধ্যে তো আবার অনেক লবিং এর বিষয়ও আছে, বা তদবির, কার লবিং কতটা এগিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা মানে এর আগেও কথা উঠেছে, আলোচনা হয়েছে। মানে কোনো দলের জন্য লবিং এর সুযোগ তৈরি হবে কিনা, বিশেষ কোনো সুযোগ তৈরি হবে কিনা ট্রাম্প আসাতে? মানে আপনি বলছেন আমেরিকা, মানে ডিসিতে? হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্রকে কারো পক্ষে নেবার জন্য বা কারো বিপক্ষে নেবার জন্য কোনো বিশেষ তদবিরের সুযোগ তৈরি হবে কিনা? দেখেন, তদবিরের সুযোগ যুক্তরাষ্ট্রে সবসময় থাকে, মানে ওদের সরকার ব্যবস্থাটা এইভাবে তৈরি যে তদবিরের সুযোগ সবসময় থাকবে। এটা চিন্তা করা যে কারোর জন্য নতুন করে তৈরি হবে না, এটা আসলে অবঞ্চিত চিন্তা। এবং এই তদবিরের জন্য অনেক বড় বড় ফার্মকে অনেক বড় বড় টাকা আওয়ামী লীগের নেতা নেত্রীরা ইনক্লুডিং সজীব ওয়াজেদ জয় সাহেব দিয়ে রেখেছেন, তাদেরকে এমপ্লয় করে রেখেছেন। হ্যাঁ, তো সেটাতে কিছু আসবে যাবে না। কেন আসবে যাবে না সেটাও বলি, যে তারা এখন যেহেতু স্টেট পাওয়ারের যে কোনো ধরনের সম্ভাবনা থেকে বাইরে, মানে আওয়ামী লীগ এখন একটা আছে না যে না আগামী নির্বাচনে আসতে পারে,
বা তার পরের নির্বাচনে আসতে পারে শক্তিশালী একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এখন আর তা না। আওয়ামী লীগ ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস যে কোনো ধরনের রাজনীতি এবং আগামী বা যে কোনো আগামীর বাংলাদেশের স্টেট পাওয়ারের আশেপাশে আসার সব ধরনের সম্ভাবনা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে, পুরোপুরিভাবে তাদের এইসব সম্ভাবনা বিলীন হয়ে গেছে। এইগুলো বিলীন হয়ে যাওয়ার কারণে, যেমন মনে করেন র্যান্ডম একটা সিটিজেন যে একটা সরকারের জন্য লবি করতে পারে না, একইভাবে কারেন্ট সজীব ওয়াজেদ জয়, কারেন্ট আওয়ামী লীগের নেতারা যত বড় দাগেই বেতন দিক না কেন, যত বড় দাগে যত বড় লবিস ফার্মই হায়ার করুক না কেন, ওই ফার্মের দ্বারা এখন আর কিছু করা সম্ভব না তাদের জন্য, জি, বিকজ এটি তাদের আপনার ওই যে সরকার আসে যে পসিবিলিটি, ওই জিনিসটা একদম বিলীন হয়ে জি, গেছে। আপনার অবস্থান মানে আপনার বক্তব্য একদম স্পষ্ট। আজকের মতো শেষ করি। অনেক ধন্যবাদ ববি হাজ্জাজ, অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকে অনেকটা সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। রাজনীতির এপিঠ ওপিঠ থেকে আজকের মতো বিদায় নেই। আইবিটিভি নিয়মিত আয়োজন, আপনারা সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, জানান আপনারা কি ভাবছেন রাজনীতি নিয়ে। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। বিদায় আজকের মতো।